ওকে, তো চলো মোটামুটি 2 সপ্তাহ পরে হল ট্রেনিং, তাই তো? আর 2 সপ্তাহ পরে হল ট্রেনিং মানে মনে হচ্ছিল না কিছু মিসিং করছিলাম? মানে কাজ করছি, সবকিছু করছি, কাউন্সিলিং দেখাচ্ছি, ভেরিফিকেশন দেখাচ্ছি, সবই করছি, কিন্তু তাও মনে হচ্ছে কিছু একটা নেই। কারণ মাঝখানে হল ট্রেনিং ছিল না, হ্যাঁ কি না? কারণ এমনই একটা কানেকশন আমাদের তৈরি হয়ে যায় আমাদের স্মার্ট ভ্যালুর সঙ্গে এবং স্মার্ট ভ্যালুর হল ট্রেনিং এর সঙ্গে। ইয়েস অর নো? কারণ এইটা এমন একটা দিন যেদিন আমরা আমাদের লাইফে যারা ইনস্পিরেশনাল পারসন তাদেরকে দেখার সুযোগ পাই, হ্যাঁ কি না? এটা এমন একটা দিন যেখানে যাদেরকে আমরা মন থেকে রেসপেক্ট করি তাদের কথা জানতে পারি, হ্যাঁ কি না? এটা এমন একটা দিন যেদিনকে ওই মানুষগুলোর সাথে আমরা হ্যান্ডশেক করতে পারি। ইয়েস, এটা এমন একটা দিন যেদিন ওই মানুষগুলোর সাথে সেলফিও তুলতে পারি, হ্যাঁ কি না? আর এটা এমন একটা দিন যেদিন আমাদের হারিয়ে যাওয়া উম্মিদকে আমরা এখান থেকে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি। এতগুলো মানুষ যদি জীবনে কিছু করতে পারে তাহলে আমিও স্মার্ট গ্রুপে কিছু করতে পারবো। এরকমই একটা কানেকশন আমাদের স্মার্ট গ্রুপে তৈরি হয়ে যায়। আমি জীবনে একটা বড় পার্সনের মুখ থেকে একটা কথা শুনেছিলাম যে যেখানেই তুমি জানতে পারবে স্মার্ট গ্রুপ ট্রেনিং এ সেখানেই চলে যাও। কেন? কারণ সেখানেই যদি তুমি চলে যেতে পারো তাহলে একটা জিনিস বুঝবে যে ওখানে নতুন কোনো ইনফরমেশন দেওয়া হবে। ইয়েস, যেটা তোমার জীবনে তোমাকে এক কদম আগাতে অনেক বেশি কার্যকারী হবে, হ্যাঁ কি না? আজকে শুধুমাত্র ওটা না, আমরা বিকাশদার মুখ থেকে একটা কথা সবসময় শুনেছিলাম যে বিকাশ যখন জার্নিটা স্টার্ট করে, বিজনেসটা স্টার্ট করে, হয়তো সেই লেভেলের গাইডলাইন্সটা পাইনি। ইয়েস, জানি তো আমরা হয়তো সেই লেভেলের ট্রেনিংটাও পাইনি, হ্যাঁ কি না? তাই মানুষটা প্রত্যেকটা নিয়ত একটা জিনিস চেষ্টা করতো, যখন যে সিনিয়রের যেখানেই হল ট্রেনিং হোক না কেন সেখানেই চলে যাওয়ার চেষ্টা করতো। কেন? একটাই কারণ, বিজনেসটা শিখবে, বিজনেসটা বুঝবে, বিজনেসটা করে ডেভেলপ করবে। এই একটাই মাইন্ডসেট নিয়ে, হ্যাঁ কি না? কিন্তু তারপরে আমরা এনাফ রাখি। যদি বলো কেন আমরা এনাফ রাখি? কারণ আমরা এনাফ রাখি এই কারণে, কারণ আমাদের উপরে অনেক বড় বড় ওয়ান্ডারফুল সিনিয়ররা আছেন, হ্যাঁ কি না? যাদের জন্য আমাদেরকে হল ট্রেনিং খুঁজতে হয় না, আমাদেরকে ট্রেনিং খুঁজতে হয় না। ইয়েস, আমাদের জন্য প্রতি সপ্তাহে আমাদের চিন্তা না থাকলেও ওই মানুষগুলো প্রত্যেকটা সপ্তাহে চেষ্টা করে একটা হল প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করতে, যাতে প্রত্যেকটা ছেলে এখান থেকে অনেক ইজিতে অনেক তাড়াতাড়ি ডেভেলপমেন্টটা করতে পারে। ইয়েস, তাহলে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আজকে এক কথাই বলা যায় বিকাশদা অলরেডি বাগান সাজিয়ে রেখে দিয়েছে। বিকাশদা অলরেডি বাগান সাজিয়ে রেখে দিয়েছে, শুধু কি করতে হবে আমাদেরকে? গাছ থেকে ফলটা পাড়তে হবে আর খেতে হবে। ইয়েস, আর এই পাড়াতে আর খাওয়াতে যদি এত কষ্ট থাকে তাহলে অ্যাটলিস্ট আমার জন্য স্মার্ট ভ্যালু নয়, হ্যাঁ কি না? তাহলে বাগান তৈরি আছে, শুধু ফলটা পেড়ে খেতে হবে, পারবো? কি মনে হয়? তবে তার মাঝখানে একটা কথা বুঝতে হবে, হলে চলে এসেছি খুব ভালো, সকাল সকাল ঘুম থেকে ওঠা এই বিছানা ছাড়া শীতকালে খুবই একটা চাপের ব্যাপার, তাই তো? হ্যাঁ, সকালবেলা ব্ল্যাঙ্কেটটা গায়ে সরানোর জন্য একটা বিশাল বড় মাইন্ডসেট লাগে, হ্যাঁ কি না? সকালবেলা বিছানা ছেড়ে উঠে স্নান করতে যাবো তার জন্য আরো বেশি মাইন্ডসেট লাগে, হ্যাঁ কি না? এখানে আমরা প্রত্যেকে সেই কাজটা করে ফেলিয়েছি, মানে অলরেডি আমরা আজকে সকালটাকে জিতে নিয়েছি। ইয়েস, তবে আজকে সকালটা শুধু জিতলে হবে না, আজকে দিনটাও জিততে হবে, হ্যাঁ কি না? শুধুমাত্র হল ট্রেনিং এ চলে এসেছি দিদি, সকাল সকাল ট্রেন ধরেছি, ট্রেনে 1 ঘন্টা জার্নি, বেশ আরাম করে ধারে সিট পেয়ে ঘুমিয়ে এসেছি, তারপরে 20 টাকা দিয়ে টিকিট কিনেছি, টিকিট কাটার পরে হলে ঢুকেছি, হলে ঢুকে এক কোণে বসে আবার সকালে যে ঘুমটা মিস করেছি সেটা করে চলে যাবো হলে। হ্যাঁ, হবে? শুধুমাত্র দিদি করে একটা ট্রেনার কিছু একটা শিখিয়ে দিয়ে গেল, কিছু শুনলাম, হাসলাম, মজা করলাম, একটু মোটিভেট হলাম, একটু ইমোশন দিলাম, চলে গেলাম, হবে না। আজকে যে সিনিয়ররা যে কথাগুলো বলছে, যেগুলো আমাকে শেখানোর চেষ্টা করছে, যে নলেজগুলো দেওয়ার চেষ্টা করছে, প্রত্যেকটা নিয়ত আমাকে সেটাগুলোকে নিতে হবে এবং জীবনে অ্যাপ্লাই করতে হবে। কারণ আজকের নলেজটা হতে পারে আগামী 2 বছর পরে তোমাকে ওখান থেকে এইখানে নিয়ে আসতে পারে। তাই একটা গল্প বললে হয়তো তোমরা বুঝতে পারবে। বলছে একবার, রেডি আছে সবাই তো? ওকে, বলছে একবার কি হয়েছিল, একবার একটা গুরুকুল ছিল, আর সেই গুরুকুলে একটা গুরু ছিলেন। গুরুটা হঠাৎ করে তার শিষ্যদের বললেন যে আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি 2 বছরের জন্য তীর্থযাত্রা করতে চাই। কত বছরের জন্য? 2 বছরের জন্য তীর্থযাত্রা করতে চাই। তাই জন্যে আমি আমার গুরুকুলে 2টো শিষ্যকে চুজ করব, আর তাদেরকে আমি 2 বছরের জন্য একটা ক্লাস দিয়ে যাব, আর 2 বছর পরে আমি এসে দেখবো ওই দুজনের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ শিষ্য হয়েছে গুরুকুলে। আর এই কথাটা বলে উনি ওখান থেকে অনেকগুলো শিষ্যের মাঝখানে 2টো শিষ্যকে চুজ করলেন, আর 2টো শিষ্যকে চুজ করার পরে
একটা শিষ্যকে, প্রথম শিষ্যকে কি করলে, কিছু অর্ধেক ধানের বীজ দিয়ে বললে এটা তোমার কাছে রেখো, এটা পরবর্তীকালে অনেক বাড়তে পারে। তো প্রণাম করলো, প্রণাম, গুরুদেব কিছু একটা দিয়েছে, প্রণাম করে ওর নিজের কাছে রাখলো। সেকেন্ড জনকে বাকি অর্ধেক ধানের বীজটাকে দিয়ে বলছে এটাও আমি তোমাকে দিয়ে রাখলাম, এটা কিন্তু পরবর্তীকালে বাড়তে পারে, এটা তুমি খেয়াল রাখো। ও প্রণাম করে নিল। আর দুজনকে দুটো ভাগ দেওয়ার পরে গুরুদেব কি হলো, গুরুকুল থেকে তীর্থ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আর বেরিয়ে যাওয়ার পরে প্রথম যে শিষ্যটা ছিল সেই শিষ্যটা কি করলো, যে ধানের যে বীজগুলো দিয়েছিল ওগুলো যত্ন সহকারে ঘরে নিয়ে গেল এবং ঘরে গিয়ে একটা বাক্সের মধ্যে রেখে দিল। কেন? গুরুদেব দিয়েছেন, এটা আমানত। ইয়েস, এটাকে কোনো প্রকারে নষ্ট করা যাবে না। ও একটা বাক্সের মধ্যে সেই ধানের বীজগুলোকে রাখলো এবং যেমন গুরুদেবকে পূজা করতো, অর্চনা করতো, ভোগ দিত, শ্রদ্ধা করতো, রেসপেক্ট করতো, ঠিক তেমনই করতো। ওই বাক্সটাকে নিয়ে ও পুজো দিত, ভোগ দিত, প্রসাদ দিত। কিন্তু অপরদিকে যে সেকেন্ড শিষ্যটা ছিল, সেই সেকেন্ড শিষ্যটা কি করে, ওই ধানের বীজটা গুরুদেব দেওয়ার সঙ্গে সঙ্গে ও চলে যায় ওর গ্রামে। আর গ্রামে চলে যাওয়ার পরে বাবাকে বলে, বাবা তুমি আমাকে ছোট্ট একটু ক্ষেত দিতে পারবে, ছোট্ট একটু জায়গা দিতে পারবে? তখন বাবা বলছে কেন? বলছে দাও না, আমার প্রচন্ড দরকার। তো বাবা যখন ছেলেটাকে ছোট্ট ক্ষেত ছেড়ে দিল, ওই ছেলেটা ওই বীজগুলোকে নিল আর ওই বীজগুলো ধান ক্ষেতের মধ্যে রোপণ করলো এবং প্রচুর ফসল ফলালো। আর এইভাবে 2 বছর প্রচুর ফসল ফলালো। আর ফসল ফলানোর পরে 2 বছর যখন কমপ্লিট হয়ে যায় তখন ওই গুরুদেব গুরুকুলে ফিরে আসে। আর গুরুকুলে ফিরে আসার পরে ওই গুরুদেব খুব আগ্রহের সঙ্গে আছে যে আমার দুটো শিষ্য কি করেছে দেখি, আমার দুটো শিষ্যের মধ্যে বেস্টকে দেখি। আর দুটো শিষ্য যখন ডাকলো তখন প্রথম শিষ্যকে বললো, আমি যে তোমাকে ধানগুলো দিয়ে গেছিলাম, ধানের বীজটা দিয়ে গেছিলাম, ওটা দিয়ে তুমি কি করেছো? ও তখন বলছে গুরুদেব একটু ওয়েট করুন, বলে সঙ্গে সঙ্গে ঘরে গেল আর ঘর থেকে একটা বাক্স নিয়ে আসলো। আর বাক্স নিয়ে এসে বলছে, গুরুদেব এই যে আপনি ধানের বীজগুলো দিয়েছিলেন আমি যত্ন সহকারে বাক্সের মধ্যে রেখে দিয়েছি, আর আপনাকে যেমন আমি ভক্তি করতাম এই বাক্সকে ভক্তি। আর গুরুদেব যখন বাক্সটা খুলে দেখলো যে ধানগুলো 2 বছর একটা ধান একটা বাক্সে আছে, কি হয়েছে, অনেক খারাপ হয়ে গেছে, অনেকটা খারাপ হওয়ার রাস্তায় আছে। কিন্তু গুরুদেব বলছে আমি তোমাকে বলে গেছিলাম এটা বাড়বে, কিন্তু বাড়েনি, এটা উল্টে কমে গেছে। কি বলছে? এটা তো বাড়েনি, এটা উল্টে কমে গেছে, মানে তুমি আমার পরীক্ষায় পাস করতে পারলে না। চলো সেকেন্ড জনকে রাখা যাক যে তুমি আলটিমেটলি কি করেছো। যখন সেকেন্ড জনকে রাখা হলো, সেকেন্ড জন বললো গুরুদেব আপনাকে একটুখানি টাইম দিন। আর এটা বলে ওর বাড়িতে খবর দিল, বাবাকে বললো, বাবা তুমি একটা কাজ করো, গরুর গাড়ি করে আমাদের যত ধান হয়েছে সব বস্তাগুলো তাড়াতাড়ি গুরুকুলে নিয়ে আসো। আর বাবা ঠিক কিছুক্ষণের মধ্যে বস্তা বস্তা ধান এনে গুরুকুলের সামনে হাজির করে দেয়। আর তখনই গুরু বুঝতে পারে যে সেকেন্ড শিষ্যটা কি কাজটা এনা করেছে। তখন ও সেকেন্ড শিষ্যটা বলছে, গুরুদেব আপনি আমাকে যে ধানের বীজগুলো দিয়েছিলেন সেগুলো আমি জমিতে রোপণ করেছি, আর আজকে এত ফসল ফলেছে, এত ধান তৈরি হয়েছে। তখন গুরুদেব বলছে তোমার জন্য আমি গর্বিত, কারণ তুমি আমার জ্ঞানটাকে, তুমি আমার পরীক্ষাতে সফল হয়েছো। এবার তুমি আমাকে বলবে যদি এর সঙ্গে স্মার্ট ভ্যালুর সম্পর্ক। আজকে ঠিক এটা শুধু গুরু আর ধানের গল্প না, এটা হলো আমাদের জীবনের সাথে আমাদের জ্ঞানের গল্প। আজকে যদি আমরা দেখি, যদি আজকে গুরু বলা যায় এখানে গুরু কারা, এখানে গুরু স্মার্ট ভ্যালু সিনিয়র না। ইয়েস, আজকে যদি আমি শিষ্যর কথা বলতে গেলে এখানে প্রত্যেকটা গ্যালারিতে যতগুলো অ্যাসোসিয়েট কোর্সে আছে প্রত্যেকেই আমরা শিষ্য, হ্যাঁ কি না? আর যদি ধানের কথা বলি, ধানটা হলো এখানকার কোনো না কোনো নলেজ বা কোনো না কোনো জ্ঞান। ইয়েস, আজকে এখানে বসে থেকে আমি কি করছি, আজকে ট্রেনিংটা কেউ তো ডায়েরি, অনেকে তো ডায়েরি নিয়ে আসেন, পায়ের ওপর পা তুলে বসে আছে, একটা ডায়েরি তো আনেনি। আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি, আমি দেখতে বলতে পারবো না এখানের মধ্যে কে বসে আছে, কিন্তু পায়ের ওপর পা তুলে বসে আছে, মানে শিক্ষা নেওয়ার জন্য একটা নম্রতা লাগে, সেই নম্রতাটাও। অনেকে তো ডায়েরিও নিয়ে আসেনি, আর ডায়েরি এনেছি তো লিখিনি, আর লিখেছি তো শিখিনি। আর লেখার পরে কি করছি, যদি লিখেও নি সেটাকে আবার কি করছে, বন্ধ করে দিয়ে বাড়িতে কোনো না কোনো বাক্সের মধ্যে ফেলে দেয়, ঠিক না? তার মানে জ্ঞানটাকে নিয়েছে, নেওয়ার পরে বন্ধ করে দিয়েছে। কিন্তু এখান থেকে বসে, এখানেই বসে থাকা কোনো না কোনো ছেলে মেয়ে যতক্ষণ ট্রেনিং হবে ঘড়ি দেখবে না, ফোন দেখবে না, যতক্ষণ ট্রেনিংটা হবে ততক্ষণই শেখার চেষ্টা করবে, ততক্ষণই বোঝার চেষ্টা করবে, ততক্ষণই নোট করবে। আর নোট করার পরে শুধু থেমে থাকবে না, ওগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করবে। আর 2 বছরের মধ্যে ওখান থেকে স্টেজে উঠে সেম কথাগুলো বলবে, সেম ট্রেনিংটা করাবে, সেম নলেজটা করবে। আমি আমার জ্ঞানকে কোন কাজে লাগাচ্ছি, এটা ডিপেন্ড করছে আজকে আমি ওখানে বসে বসে কি করছি।
বুঝলাম। তবে আমি জীবনে স্মার্টফোনটা অনেকটা টাইম কাটিয়েছি, স্মার্টফোনটা অনেকটা দিন দিয়েছি, আর স্মার্টফোনটা করতে করতে আমি আমার জীবনের কিছু জিনিস বুঝেছি যেগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। এমন কোনো ব্যাপার নেই যে আমি বিশাল বড় একটা মোটিভেশনাল ট্রেনার, বিশাল বড় একজন লিডার, এরা ওগুলো বিকাশ হোসেন মানে কি বললাম, ওগুলো বিকাশ হোসেন সিরাজুল খানের রাহুল রায়ের জন্য মানে ইয়েস, আমরা জাস্ট একটা নর্মাল পার্সন, শুধু স্মার্ট ভ্যালু ছিল বলে তাই এই লাইফটা পাই, হ্যাঁ কি না? তো আমি জীবনে এই বিজনেস থেকে করতে করতে একটা জিনিস বুঝেছিলাম, এই বিজনেসে তিনটে জিনিস ভীষণ লেভেলে ইম্পর্টেন্ট। কি বললাম? তিনটে। প্রথম লেভেলে ভীষণ লেভেলে ইম্পর্টেন্ট তিনটে জিনিস। তার মধ্যে প্রথম কি বলছে, এক নম্বর হচ্ছে গ্রিন, যার বাংলা আমরা স্বপ্ন জানি, স্বপ্ন, হ্যাঁ কি না? বলছে এই বিজনেসে তারাই জীবনে অনেক কিছু করে নেবে যাদের একটা বড় স্বপ্ন আছে। স্বপ্ন দেখাটা খুব দরকার, স্বপ্ন দেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ পৃথিবীতে যতগুলো মানুষ বড় হয়েছে, যতগুলো মানুষ জায়গা বানিয়েছে, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো স্বপ্ন ছিল, কোনো না কোনো ড্রিম ছিল। কারণ আজকে যেটা বাস্তব, গতকাল সেটা কারো না কারো স্বপ্নই তো ছিল। ইয়েস, আজকে যেটা আমরা বাস্তব দেখতে চাই, গতকাল সেটা কারো না কারো স্বপ্নই ছিল। আমি যদি একটা পার্সনের কথা তোমাদেরকে বলি, একটা পার্সন ছিল মাত্র 4 বছর বয়সে, যে বয়সে আমরা বাবা মার কোলও হয়তো ছাড়ি না, হ্যাঁ কি না? একটা 4 বছরের বয়সে একটা ছেলে মনে মনে কি ভাবছে, আমি একদিন ইন্ডিয়ার বেস্ট ক্রিকেটার হয়ে দেখাবো। আর এইটা ভাবার পরে, কন্টিনিউ লেভেলে প্র্যাকটিসটা করার পরে 20 বছর পরে, কত বছর? 20 বছর পরে ওই ছেলেটা 24 বছর বয়সে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে। আর যে পার্সনটা শুধু ইন্ডিয়া না, অল ওভার ওয়ার্ল্ডে এক নামে পরিচিত, যার নাম হলো কিং কোহলি, বিরাট কোহলি। ইয়েস অর নো? তাহলে একটাই মানুষের স্বপ্ন, স্বপ্নটাই মানুষকে আজকে কিং কোহলিতে পরিণত করেছে। ইয়েস, আজকে শুধুমাত্র বিরাট কোহলির কথা আমি বলতে চাই না। আজকে একটা পার্সন ছিল চেন্নাইয়ের মতন একটা জায়গা থেকে বিলং করে, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আর্থিক প্রবলেম ফেস করার পরেও জীবনে একদিন দেখেছিল একটা ইন্ডিয়ানকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থেকে হেরে যেতে দেখেছিল। আর হেরে যেতে দেখে নিজে একটা মনে মনে স্বপ্ন বুনে নিয়েছিল যে আজকে এই ইন্ডিয়ানটা হেরে গেছে, কোনো ব্যাপার না, আমিও আজকে ইন্ডিয়া থেকে বিলং করি, আমি একদিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে দেখাবো। আর এই কথাটা ভাবার পরে মাত্র 7 বছর বয়স থেকে জার্নি স্টার্ট করে। আমার কথাগুলো শুধু শুনলে হবে না, আমি কিন্তু বারবার বলছি, একটু বুঝতে হবে। হ্যাঁ, 7 বছর বয়সে, যে বয়সে আমাদের গার্জেন আমাদেরকে হাত ধরে নিয়ে প্রাইমারি স্কুলে দিয়ে আসে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ, সেই বয়সে একটা ছেলে 7 বছর বয়সে জার্নি করে। 7 বছর বয়সে জার্নিটা স্টার্ট করতে করতে বাবা চাকরি ছেড়ে দেয়। কেন? শুধু ছেলের স্বপ্নের পিছনে দৌড়ায়। ছেলে যেখানে যেতে হয় সেখানে বাবা তার সঙ্গে যায়। 12 বছর বয়সে একটা ইন্টারভিউতে বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি জীবনে কি চাও, তোমার জীবনের স্বপ্ন কি? ওই বাচ্চাটা একটাই কথা বলছে, আই অ্যাম বিকাম টু দা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই। আর এই কথাটা 12 বছর বয়সে ভেবে নিয়েছে, 12 বছর বয়সে স্বপ্নটা দেখে নিয়েছে। আর স্বপ্নটা দেখার পরে কন্টিনিউ লেভেলে মেহনত করেছে, প্যাশন দিয়ে করেছে। আর করার পরে তার ঠিক 6 বছর পরে, মানে 18 বছর বয়সে, আজকে আমরা সবাই জানি ওয়ার্ল্ডের চেস চ্যাম্পিয়ন ডি বুকেস। ইয়েস অর নো? এটাকে কি বলে? দ্যাট ইজ পাওয়ার অফ ড্রিম। এটা হলো স্বপ্নের পাওয়ার। আজকে শুধুমাত্র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে এটা বড় কথা না, কারণ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কত মানুষ হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, আজকে ইন্ডিয়ার জন্য গোল্ড কত মানুষ এনেছে, হ্যাঁ কি না? ইন্ডিয়ার জন্য সিলভার কত মানুষ এনেছে, ব্রোঞ্জ কত মানুষ এনেছে, ইয়েস অর নো? কিন্তু ও রেকর্ড ব্রেকিং করেছে, সেটা হলো কি 31 বছরের একটা চাইনিজকে হারিয়ে আজকে পৃথিবীর বুকে সর্বকনিষ্ঠ চেস চ্যাম্পিয়ন হয়েছে। ইয়েস, এটাই ওর কাছে রেকর্ড ব্রেকিং ছিল, হ্যাঁ কি না? তারপরে ও চেয়েছিল শুধু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে, আর আজকে ওকে ওয়ার্ল্ড ব্রেক করে একটা নিউজের মতন তৈরি করে দিয়েছে, হ্যাঁ কি না? এটা একটাই কারণ, বিকজ অফ ড্রিম। আজকে স্বপ্ন দেখাটা খুব দরকার, কারণ স্বপ্ন দেখলেই তো স্বপ্ন পূরণ হয়। কি মনে হয় সবাই? এগ্রি উইথ মি? আছে সবাই? স্বপ্ন দেখলেই তো স্বপ্ন পূরণ হয়, হ্যাঁ কি না? আজকে তুমি বলবে, দিদি আজকে তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি ডি বুকেসকে, আজকে তো বিরাট কোহলিকে আমরা সামনাসামনিও দেখতে পাইনি। এমন কিছু তুমি একটা রিয়েল এক্সাম্পল দাও না, যেটা দেখবে অ্যাটলিস্ট আমরা মনে করতে পারি যে হ্যাঁ, আমাদের তো চেস মাস্টারের মতন তো হয়তো ব্রেন হয়তো নেই,
হ্যাঁ কি না? হতে পারে আমি ক্রিকেটে ভালো খেলি না, এমন কিছু আমার কোয়ালিটির কিছু একটা বলো না। তাহলে একটা কথা বলি, আজ থেকে কিছু বছর আগে 19-20 বছরের একটা বাচ্চা ছিল। আজকে আমরা সবাই 19-20 বছরের এখানে, আমাদেরই বয়সী একটা বাচ্চা ছিল যে আমাদেরই মতন স্মার্ট ভ্যালুর প্ল্যাটফর্মটা পায়। আর স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটা পাওয়ার পরে, এত সাকসেস দেখার পরে একটাই স্বপ্ন মনে মনে বলে নেয়, সেটা কি? স্মার্ট ভ্যালু পেয়েছি মানে সুপার স্মার্ট, সিলভার, গোল্ড, প্লাটিনাম, রুবিতে পড়ে থাকবো না। স্মার্ট ভ্যালু পেয়েছি মানে নাম্বার 1 হয়ে দেখাবো। আর সেই 19 বছরের বাচ্চা ছেলেটা 12 বছর কমপ্লিট করার পরে আজকে অল ওভার ইন্ডিয়াতে স্মার্ট ভ্যালু গ্রুপে নাম্বার 1 লিডার যে আমাদেরই নিজের দাদা, সেটা হলো বিকাশ দা। স্বপ্নের প্রচন্ড পাওয়ার আছে। স্বপ্ন তুমি দেখেছো মানে যদি ওর উপর প্যাশন রাখো, যদি ওর উপর পেনটা থাকে, যদি ওর উপর তুমি কর্মটা করে যাও, তাহলে তুমি অবশ্যই স্বপ্নের হাতদার হবে। কারা জীবনে কিছু করতে পারে না স্মার্ট ভ্যালু থেকে? স্মার্ট ভ্যালু থেকে কারা হারিয়ে যাবে? যাদের স্বপ্ন নেই, যাদের স্বপ্নের জান নেই। স্বপ্ন থাকাটা খুব দরকার। আজকে যে মনে মনে ভাবছে স্টেজে কত সিনিয়ররা ট্রেনিং করে, ওইখানে বসে বসে কিন্তু তারা কিন্তু একবার হলেও ভেবেছিল যে একদিন তো স্টেজে যাবই। আমি সবার কথা বলতে পারি না, আমি আমার কথা বলতে পারি। আমি যখন বিজনেসটা স্টার্ট করেছিলাম, আমরা রবীন্দ্র ভবনে ট্রেনিং নিতাম। আর রবীন্দ্র ভবনে একটা কোণে বসে বসে আমিও মনে মনে ভাবতাম যে একদিন আমিও ট্রেনিং করাবো, একদিন আমার হাতেও মাইক্রোফোন হবে, একদিন আমার লাইফটাও কত সুন্দর হবে, আমাকেও স্মার্ট ভ্যালুটা ফাটিয়ে করতে হবে। হতে পারে সেই কোণে বসে থাকার মেয়েটা ওইটুখানি স্বপ্নই তোমরা শুনে নিয়েছিল। আর শুনে নেওয়ার পরে হয়তো এই জায়গাটা দিয়েছে, হতেই তো পারে। তাহলে আজকে এখানে প্রত্যেকটা ছেলে যদি একটা স্বপ্ন দেখে নিই যে দিদি আমি স্মার্ট ভ্যালু পেয়েছি মানে আমিও সাকসেসফুল হয়ে দেখাবো, তাহলে সবার স্বপ্ন পূরণ হতে বাধ্য। কারণ স্বপ্ন যার থাকবে সে কোনোদিন স্মার্ট ভ্যালুতে মরবে না, সে কখনো জীবনে হেরে যাবে না, সে কখনো স্মার্ট ভ্যালু থেকে হারিয়ে যাবে না। আর যদি স্মার্ট ভ্যালুতে বেঁচে থাকি তাহলে বিকাশ কোষও হবো, বিশ্বজিৎ দারুণে লাইভও পাবো, মার্সেডিস বেঞ্চও কিনবো, ডায়মন্ড কিনও পাবো। বেঁচে থাকলে এগুলো সব পাবো। কিন্তু তারপরেও ম্যাক্সিমাম ছেলে এত সাকসেস, এত লাইফস্টাইল, এত লিডারদের গল্প শোনার পরেও কিছু করতে পারে না কেন, স্বপ্ন দেখতে পারে না কেন? তার একটাই কারণ, গরিব এই কারণে গরিব হয় কারণ সে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে না। গরিব এই কারণে গরিব নয়, তার কাছে টাকা নেই। গরিব এই কারণে গরিব থাকে কারণ সে বড়লোক হওয়ার স্বপ্নটাই দেখে না। আর এই স্বপ্নটা কেন দেখে না? তারও কিছু রিজন আছে। এই স্বপ্ন না দেখার কারণ হলো বাউন্ডেশন। এই স্বপ্ন না দেখার কারণ কি? কাকা মামা যেটা বন্ধু বান্ধবী, কাকা মামা যেটা বন্ধু বান্ধবী, এদের পাল্লাই করে স্বপ্নটা দেখে না। জীবনে একটা কথা বলবে, স্বপ্ন দেখতে গেলে ট্যাক্স লাগে? লাগে? গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, ওপরওয়ালাকে পে আউট করতে হয়। হ্যাঁ, তারপরেও দেখে না কেন? একটাই কারণ, সেটা কি? ওই কোনো না কোনো বাউন্ডেশন, হ্যাঁ কি না? আজকে এখানে প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজকে তুমি তোমার চেনাশোনার মধ্যে একটা বেকার পার্সনকে গিয়ে বলো, বা একটা কাউকে একজনকে গিয়ে বলো, বাইরের মার্কেটে যে কোনো একটা যার সঙ্গে তুমি চলো, এরকম একটা পার্সনকে গিয়ে একটাই কথা বলো। কি কথা? যে আমি একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি পেয়েছি, যেখান থেকে 1 বছরে মোটামুটি R15 কিনে নিতে পারো, যেখান থেকে 2 বছরে একটা ভালো বাড়ি বানিয়ে নিতে পারো, যেখান থেকে 3 বছরে মোটামুটি একটা 4 হুইলারও কিনে নিতে পারো, আর যেখান থেকে 5 বছর আমার লাইফস্টাইল পুরো ফিট, আমার লাইফটা পুরো সেটেল। এই কথাটা তুমি যদি কাউকে গিয়ে বলো, তোমার কি মনে হতে পারে? তার ফিডব্যাক কি থাকতে পারে? একটাই কথা বলবে, জানতেও চাই না কোন ইন্ডাস্ট্রি, জানতেও চায় না বৃত্তান্ত কি, একটাই বলবে ওসব বাদ। বেকার এরকম হয় নাকি? ওসব কথা এখন মাথায় ঢোকাস না। হ্যাঁ, ওসব বেকার বাদ দিয়ে তার থেকে এরকম আবার হয় নাকি? 5 বছরের সাকসেস, হ্যাঁ 3 বছরের জীবনে বড় কিছু করে নেবে, এসব আবার হয় নাকি? একটা কাজ কর, ওইসব জায়গা যাওয়ার থেকে বের, বাড়িতে খা, ঘুমার ঘুমবে। তোমার মনে কি হচ্ছে? আমাদের মনে কি হচ্ছে? হ্যাঁ, এই তো বলেছে, এত সহজে এত কিছু পাওয়া যায়। পাওয়া যায়, বিশ্বাস রাখলেই পাওয়া যায়। তোরা মানে কি ভাবছে এত কিছু সাথে সাথে পাওয়া যায়? আমি তো ঠিকই বলেছে দাদাটা। কিন্তু কথাটা হচ্ছে এটাই, তুমি পার্সনকে একটা কথা বলো যে ভাই একটা কল সেন্টারে কাজ পেয়েছি, 5,000 টাকা মাইনে, লাইফস্টাইল অত নেই, মোটামুটি দীপাবলির সময় একটা মিষ্টির প্যাকেট পাঠাবে। কি বললাম? অত লাইফস্টাইল নেই, তবে দীপাবলির সময় একটা মিষ্টির প্যাকেট পাঠাবে, মোটামুটি জীবনটা কেটে যেতে পারে।
ও তোমার পিঠ চাপড়ে বলবে সাবাস বেটা। কি কি করেছিস তুই? হ্যাঁ, চাকরি পেয়েছিস, তুই চাকরি পেয়েছিস, খাওয়া দোষদের খাওয়া। হ্যাঁ, পার্টি কবে দিবি বল? বিশাল ব্যাপার তোর। আমি কি মনে ভাবছি সিনা জন সিনা হয়ে গেছে। কি ভাবছি? ঠিকই তো বলেছে, বিশাল ব্যাপার। আমার বন্ধুরা তো বিশাল হ্যাপি। হ্যাঁ, নিশ্চয়ই আমি বেটার কিছু করছি না, বিশাল কিছু না। ও চায় না ও চায় যে তুমি সারা জীবন 5,000 টাকা দিয়ে অভাবে কষ্টে দুঃখে ওর মতনই জীবন কাটাও। হ্যাঁ কি না? আমি পাড়াতে লুঙ্গি পরে থাকি, তুমি কেন ফরমাল ড্রেস করছো? কি লাগে বুকে? তাই তো। আমার বাড়িতে আলু ভাতে ভাত, তোমার বাড়িতে কেন বিরিয়ানি হবে? এটা তো আমার সহ্য হচ্ছে না বস। এটা তুমি গরিব গরিব থাকবে, তুমি কেন বড় হওয়ার স্বপ্ন দেখবে? পূরণ করতে আমি দেবো। তাই না? আর পূরণ না করার জন্য যত বাজে কথা, যত নিচে নামতে চায় আমি কন্টিনিউ নামবো, কিন্তু তোমার স্বপ্ন আমি পূরণ করতে দেব না। ইয়েস, কিন্তু আমি একটা কথা মনে করি, কে নেগেটিভ দিচ্ছে এটা বড় কথা না, কে নেগেটিভ শুনছে এটাই হলো বড় কথা। হ্যাঁ কি না? কারণ এত কিছু দেখার পরে বোকা সে যে অন্যের কথাই নেগেটিভটা শুনে এত বড় প্রফেশনটাকে মিস করে। ইয়েস, আমি রাহুলের মুখে একটা কথা শুনেছিলাম। রাহুল একটা কথা বলেছিল একটা ট্রেনিং এ, আমার বিশাল ভালো লেগেছিল। সকলে সিনিয়রদের কথাই তো ভালো লাগে। হ্যাঁ কি না? কিচ্ছু ভালো লাগতো না, সিনিয়রদের কাছে বসে যাব, মন ভালো নেই, ওদের কাছে বসে গেছি, ওদের দুটো কথা শুনছি, আবার মনে হচ্ছে নতুন করে বাউন্স ব্যাক মারবো। ইয়েস, মনে হয় কি হয় না? ইয়েস আর নো? হ্যাঁ, আমার হতো। আমি তার একটা কথা শুনেছিলাম, তোমারা বাচ্চা আচ্ছা হো মगर मेरे बच्चे से कम। কি বললাম? তোমার বাচ্চা আচ্ছা হো মেরে বাচ্চা সে কম। হ্যাঁ, তুমি জীবনে অনেক কিছু করো কিন্তু আমার থেকে বেশি কিছু, প্রচুর কিছু করো তবে আমার থেকে বেশি না, প্রচুর কামাও আমার থেকে না, প্রচুর সাকসেস পাও আমার থেকে না। হ্যাঁ কি না? কিন্তু একমাত্র একটাই প্ল্যাটফর্ম আছে, একমাত্র এখানকার একটাই সিনিয়র আছে যে প্রত্যেকটা নিয়ত চাই তুমি তাদের থেকেও জীবনে অনেক বড় হও, সেটা মাত্র একমাত্র স্মার্ট সিনিয়র আছে। আজকে আমরা ছোটবেলা থেকে একটা কথা কন্টিনিউ লেভেলে শুনেছি, এখনো শুনি, আমার নিজেরাও হয়তো অনেকে বলে রাখি, কি পরের ছেলে পরমানন্দ, যত উৎসবে যায় তত আনন্দ। আমার শেখানো হয় এটা। পরের ছেলে অভিমান রেখে লাভ নেই, পরের ছেলে পরমানন্দ, যত উৎসন্নে যায় তত বেশি আনন্দ। হ্যাঁ কি না? কিন্তু রিয়েলি আমি স্মার্ট ভ্যালুটা করতে করতে, আমার থিঙ্কিং পাওয়ারটা চেঞ্জ করতে করতে এখানকার লিডাররা এখন এটাই মনে করে যে টিমের ছেলে পরমানন্দ যত উন্নতি করে তত বেশি আনন্দ। টিমের ছেলে পরমানন্দ, টিমের ছেলেমেয়েরা পরমানন্দ, যত উন্নতি করে তত বেশি আনন্দ। হ্যাঁ কি না? তার মানে দিদি বাইরের মার্কেটে প্রথম কথা কেউ আমাকে স্বপ্ন দেখাবে না, স্বপ্ন পূরণ করে দেওয়া তো দূর কি বাত। হ্যাঁ কি না? স্মার্ট ভ্যালু আছে, স্মার্ট ভ্যালু সিনিয়ররা আছে। হ্যাঁ কি না? যারা স্বপ্ন দেখাবে এবং শুধু দেখাবে না, হাতে ধরিয়ে নিয়ে সঙ্গে করে নিয়ে স্বপ্নটা পূরণ করাবে। ইয়েস, তোমার একটা স্বপ্ন আছে দিদি, একটা জীবনে বাইক কিনবো, শুধু সিনিয়রকে বলে দাও। কি বললাম? শুধু সিনিয়রকে বলে দাও, বাকিটা বুঝে নেবে। হ্যাঁ কি না? একটা তো একটা স্টোরি শোনাই, বলছে একবার কি হয়েছিল, একটা বাচ্চা ছেলে ছিল, সেই বাচ্চা ছেলেটা একটা মিলেনিয়ারের কাছে গিয়ে বলছে যে আমি আপনার মতন মিলেনিয়ার হতে চাই। আর এই কথাটা শোনার পরে, মানে যার কোনো অৌকাত নেই, একদম কিচ্ছু নেই, সে কি বলছে, আমি আপনার মতন মিলেনিয়ার হতে চাই। আর এই কথাটা শোনার পরে ওখানে যত মানুষ ছিল সবাই হাসাহাসি করে, তুই তুই মিলেনিয়ার, একবার নিজের দিকে দেখ, আছে কোনো যোগ্যতা, আছে কোনো অৌকাত, পরিবারের কন্ডিশনে দেখ, বাবাকে গড়ে দেখ, তুই হবে মিলেনিয়ার। প্রত্যেকটা পার্সন এসেছিল, শুধু একটা পার্সন হাসেনি, দুটো পার্সন হাসেনি, এক ওই ছেলেটা। কি বললাম? এক ওই ছেলেটা, এখন ও জানতো আমি হবই। হ্যাঁ, আরে দুই ওই মিলেনিয়ারটা, মানে মিলেনিয়ারটাও জানে যে শুরুয়াতটা এখান থেকেই হয়। কিছু না থাকার পরে ভেবেছে মানে তো হয়ে গেছে, শুরুয়াতটা এখান থেকেই হয়। পাগলামি রাখো, নিজের স্বপ্নে পাগলামি রাখো, হাসুক মানুষ, হাসুক, তোমার স্বপ্ন দেখে হাসুক, কুছ ফারাক নেই পড়তা, তোমার স্বপ্ন দেখে হাসুক, হাসবে না দুটো পার্সেন্ট, এক তুমি, কারণ তুমি জানো মাস মার ভ্যালু আমি পেয়েছি, মানে আমি তো ডেভেলপ করে দেখাবোই। এক তুমি জানো, আর এক এখানকার সিনিয়ররা জানে যে শুরুয়াত তো সিট থেকেই হয়েছে। তাই রাখো,
রাখো পাগলামি, নিজের স্বপ্নের প্রতি পাগলামি রাখো, কারণ স্বপ্ন না নিলে কখনো স্বপ্ন পূরণ হবে না। আমরা যখন প্রথম স্মার্টফোন আমাদের ড্রিম লিস্ট করতে দিয়েছে না, হ্যাঁ ড্রিম লিস্ট করতে দিয়েছিল, আমাদেরও দিয়েছিল। লেখো ড্রিম, লেখো স্বপ্ন, দেখো চাও কি, আর সিনিয়রের কাছে বসে যাও যে পূরণ করার রাস্তা কি। তুমি স্বপ্ন দেখো, পূরণ করার জন্য অলরেডি সিনিয়ররা আছে। ইয়েস অর নো? টেনশন নেই, ফাটিয়ে স্বপ্ন দেখতে থাকো। এটা ভীষণ লেভেলে ইম্পর্টেন্ট। সাকসেসফুল হওয়ার জন্য ড্রিমার হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, কারণ যারা ড্রিমার হয় তারাই ড্রিম পূরণ করতে পারে। ড্রিমার হতে হবে ফার্স্ট। সেকেন্ড কি, তার মানে যদি শুধু ড্রিম দেখলে হয়ে যাবে বলছে না, সেকেন্ড একটা পয়েন্ট লাগে যেন সেলফ ডিসিশন, খুব ইম্পর্টেন্ট। আমি স্বপ্ন দেখে বাড়িতে বসে আছি, হবে কি? আমি স্বপ্ন দেখে বাড়িতে ঘুমিয়ে আছি, হবে? বলছে না, স্বপ্ন দেখার পরে ওই স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে নিতে হবে সিদ্ধান্ত, আর সেটা অত্যন্ত ব্যক্তিগত নিজস্ব সিদ্ধান্ত। পৃথিবীতে যতগুলো মানুষ বড় কিছু করেছে, প্রত্যেকটা মানুষ একটা জিনিস করেছে, সেটা হলো সেলফ ডিসিশন নিয়েছে, নিজস্ব সিদ্ধান্ত রাখার ক্ষমতা রেখেছে, যে আমি কি করতে পারি এটা ভেবেছে, সিদ্ধান্ত নিয়েছে, তাই সেই জায়গায় গেছে। ইয়েস অর নো? তাই সেলফ ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট। আজকে জীবন তোমার, জীবন আমার, সিদ্ধান্ত নিচ্ছে কে? আমার পাশের বাড়ির কাকু। আচ্ছা সত্যি করে মন থেকে একটা কথা বলো, আমাদের বাইক স্কুটির স্বপ্ন আমাদের টুকটাক ছোট টিমের মধ্যে আছে, বড় টিমের না আছে? আমি রেসপন্স পেলাম না সবার থেকে, আছে? আচ্ছা আমি যখন আমার একটা পছন্দের বাইক কিনে, ভাবো তুমি স্মার্ট ব্লুর বাইক, কারণ স্মার্ট ব্লুর মধ্যে তাহলে আমার মনে হয় একটা বাইক দিয়ে যান। ভাবো তুমি স্মার্ট ব্লুর বাইরে আছো, ওকে, তুমি তোমার পছন্দের একটা বাইক অনেক মেহনত করে অনেক টাকা জমিয়ে কিনেছো, ইয়েস। আচ্ছা কেনার পরে ওই বাইকটা যখন আমরা চালাবো, বা আমি যখন নিজে চালাবো, তখন কেমন করে চালাবো? সুন্দর করে চালাবো কি চালাবো না? হ্যাঁ, বাম্পার দেখবো কি, খারাপ রাস্তা দেখবো, দেখবো কি দেখবো না? ইয়েস। কিন্তু আমি ওই বাইকটাই যদি আমার কোনো একটা বন্ধুর হাতে দিয়ে দিই, বুঝতে পারছো অবস্থাটা? যারা যারা তারা হাসছে, দিদি বুঝে গেলাম, আমি তো করি আমার বন্ধুর বাইক নিয়ে। হ্যাঁ, কি করছে দেখছে না, রাস্তা খারাপ, রাস্তা বাজে, গাড্ডা, বাম্পার, কিচ্ছু মানছে না, শুধু জানে আমাকে এক জায়গায় পৌঁছতে হবে, ওর বাইকটা নিয়ে তাড়াতাড়ি স্পিডে চলে যাবে, কি হলো না হলো দেখার দরকার নেই। ইয়েস। তাহলে যে তোমার বাইকের যত্ন নেবে, তুমি কি করে আসো, শুধু জীবনের যত্ন নেবে। ইয়েস। তাহলে যদি বাইকটাকে আমি তো নিজের দায়িত্বে চালাতে পারি, সেখানে আমার জীবনটা আমাকে কতটা নিজের দায়িত্বে চালানো উচিত, ঠিক না? কারণ আজকে তুমি কি ডিসিশন নিচ্ছ, তার উপর ডিপেন্ড করবে তুমি আগামী যুগে কোন জায়গায় যাবে। আজকে আমরা স্বাধীন ভারতে বাস করি, সবাই জানে আমরা স্বাধীনতা পেয়েছি, ইয়েস। কিন্তু আজকে যদি তোমাকে আমি একটা পার্সনের কথা বলি, যে পার্সনটা পরাধীন ভারতবর্ষকে দেখে নিজের চোখের সামনে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখে, প্রচুর ইন্ডিয়ানদের মৃতদেহ দেখে, প্রচুর ইন্ডিয়ানদের রক্ত দেখে একটা ছোট্ট বাচ্চা ছেলে মনে মনে প্রতিজ্ঞা নিয়েছিল, মনে মনে একটা ডিসিশন নিয়েছিল যে আমি আমার ভারত মাকে স্বাধীন করে ছাড়বই। কি, আমি আমার ভারত মাকে স্বাধীন করবই। হ্যাঁ, আর এই কথাটা ভাবার সঙ্গে সঙ্গে যখন আস্তে আস্তে সে বড় হয়, তখন বাড়ি ছেড়ে চলে যায় কোথায়? বলছে চন্দ্রশেখর আজাদের কাছে, আর আজাদ হিন্দ ফৌজ বাহিনীতে যোগদান করে, আর কন্টিনিউ লেভেলের ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে। আর একটা টাইম আসে যেদিন করে নিজস্ব সিদ্ধান্ত নেয় যে আমরা ইংরেজদের হাতে ধরাও দেবো। জানা উচিত এই কথাগুলো, জানা উচিত, কারণ আমাদের এই আজকে এই আনন্দে বসে থাকার জন্য কারো না কারো স্যাক্রিফাইস আছে, হ্যাঁ কিনা? কারো না কারো নিজস্ব সিদ্ধান্ত নিয়েছে, তাই হয়তো আরামে বসে আছে, হ্যাঁ কিনা? আজকে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমাদের সন্তানরা হয়তো সেমভাবে আরামে বসে থাকতে পারে, ইয়েস। আমাদের নেক্সট জেনারেশন হয়তো আরামে বসে থাকতে পারে, হ্যাঁ কিনা? তো এই পার্সেন্টটা সিদ্ধান্ত নেয়, একটাই সিদ্ধান্ত নেয়, সেটা হলো যে আমি ইংরেজদের হাতে ধরা দেবো। তখন চন্দ্রশেখর আজাদ বলছে না, তুমি ধরা দিও না, কিন্তু ওর কথা হচ্ছে যদি আমি ইংরেজদের কাছে ধরা দিই, তাহলে পুরো ইন্ডিয়া জানতে পারবে যে আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়ছি, স্বাধীনতার জন্য লড়ছি। আর এটা যদি প্রত্যেকটা ইন্ডিয়ান জানতে পারে, তাহলে ওরাও নিশ্চয়ই অগ্রসর হবে, আমাদের যুদ্ধে হয়তো হাত লাগাবে। আর সেই পার্সেন্টটা সেদিন সেই কথাটা ভাবে, আর ভাবার পরে কি হয়, ইংরেজদের কাছে ধরাও দেয়, আর ধরা দেওয়ার পরে আজকে নিজস্ব সিদ্ধান্ত নিয়ে আজকে ওদের বলিদানটায় আমাদের স্বাধীনতা দিয়েছে। সেই পার্সেন্টার কেউ না, অনেক বড় একটা মহাবীর, যার নাম ভগৎ সিং। কি লেভেলের সিদ্ধান্ত নেওয়ার মন! হ্যাঁ, আজকে মানুষটা দেখে গেছে, স্বাধীনতা দেখে গেছে, কি মনে হয় সবার? দেখে গেছে স্বাধীনতা, দেখে দিতে পারিনি। 1931 সালে মানুষটাকে
ফাঁসির দড়ি দেওয়া হয়েছিল। আর তার ঠিক 16 বছর পরে মানে 1947 সালে আমরা স্বাধীন হয়েছিলাম, হ্যাঁ কি না? তার মানে মানুষটা সাকসেস দেখে যেতে পারেনি, মানুষটা স্বাধীন ভারত থেকে যেতে পারেনি, কিন্তু তারপরেও সিদ্ধান্ত নিয়েছিল আমার দেশের জন্য কিছু করব। আমরা তো এনাফ লাকি যে আমাদের যুদ্ধ জয় করতে হবে না, আমাকে ইংরেজের গুলির সামনে গিয়ে বুক চিতিয়ে বলতে হবে না, আমরা আমাদের সাকসেস দেখতে পাবো। আমি যদি 3 থেকে 5টা বছর বিজনেস সিদ্ধান্ত নিয়ে সেলফ ডিসিশন নিয়ে করে নিতে পারি, তাহলে আমার চোখের সামনে আমি আমার সাকসেস দেখতে পাবো। ইয়েস অর নো? সেলফ ডিসিশন নেওয়াটা ভীষণ লেভেলে ইম্পর্টেন্ট। তুমি বলতে পারো যে দিদি ভগৎ সিংকে তো আমরা রিয়েল ফটো তো কোনোদিন দেখিনি, হ্যাঁ? ওদের মধ্যে প্রচুর একটা সাহস ছিল, কিন্তু আমাদের মধ্যে তো অতটা সাহস নেই। আমরা কি করতে পারি? আমরা কি পারবো সেলফ ডিসিশনটা নিতে? তাহলে আমি আরেকটা পার্সনের গল্প তোমাদেরকে শোনাই। বলছে একটা পার্সন ছিল, যে পার্সনটা 11 বছর বয়সে ক্রিকেটে আসে। খুব জানা কথা বলবো, শুধু একটু বুঝতে হবে। 11 বছর বয়সে ক্রিকেটে আসে, আর ক্রিকেটে আসার পরে 16 বছর বয়সে প্রথম আন্ডার-19 খেলে। ইয়েস, 16 বছর বয়সে আন্ডার-19 খেলে এবং 1989 সালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট স্টার্ট করে। আর যখন ব্যাটিংটা করে সেই টাইমে পাকিস্তানের তাবড় বোলাররা ছিল, ওয়াসিম আকরম আরো তাবড় বোলাররা ছিল, যে বোলারদের বল ফেস করতে গেলে বড় বড় ব্যাটসম্যানরাও হিলিয়ে যায়। আরে 16 বছরের একটা বাচ্চা ছেলে ওই সেম বলটা ফেস করে, আর ফেস করার পরে সেই বলটা এসে লাগে কোথায়? নাকে। আর নাকে লাগার পরে প্রচুর ব্লিডিং হয়, ওখানেই বসে যায়। আর বসে যাওয়ার পরে ওই গ্যালারির প্রত্যেকটা পার্সন বলেছিল উঠে যাও। ইনফ্যাক্ট ওর কোচও বলেছিল যে তুমি গিয়ে পিছনে গিয়ে বসো। প্রত্যেকটা রানমেট বলেছিল যাও তুমি ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই পার্সনটা মাঠ ছাড়েনি, ওই অবস্থায় রক্তাক্ত অবস্থায় ওই মাঠে বসে একটাই সিদ্ধান্ত নিয়েছিল, একটাই কথা বলেছিল, मैं खेलेगा। কি বলেছে? मैं खेलेगा। ওই একটাই কথা, ওই একটাই সিদ্ধান্ত আজকে ওই পার্সনটাকে ক্রিকেটের গড সচিন তেন্ডুলকারের জন্ম দিয়েছে। কে বলেছে সেলফ ডিসিশন ভালো নেই? কে বলেছে? আজকেও জানতো না ও আদৌ ক্রিকেট খেলতে পারবে কিনা, ও জানতো না ক্রিকেটের গড হবে কিনা, ও জানতো না 100 সেঞ্চুরি করবে কিনা, কিন্তু 16 বছর বয়সে আহত অবস্থায় ওখানে বসে বসে একটা কথা ভেবেছিল, যাই হয়ে যাক মাঠ ছাড়বো। ইয়েস, যাই হয়ে যাক মাঠ ছাড়বো না। জীবনে একটা সুযোগ পেয়েছি, যদি আজকে সেলফ ডিসিশন নিতে হেরে যাই তাহলে হতে পারে আমাকে সারা জীবন আফসোস করে মরতে হবে। তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েই ছাড়বো। এখানে প্রত্যেকটা ছেলেমেয়েকেও সেম কথা বুঝে উচিত। আজকে আমরা সবাই নর্মাল গরিব পরিবার থেকে বিলং করি। ইয়েস, আমাদের কাছে বড় কিছু করার অপশনই নেই। যাও বাইরের মার্কেটে ঘুরে এসো, দেখে এসো, আমাদের কাছে বড় কিছু হওয়ার অপশন নেই। সাকসেসফুল ওয়ার্ডটা শুধু স্মার্ট বেরোতেই ভালো লাগে। কি বললাম? সাকসেস ওয়ার্ডটা একটু স্মার্ট বেরোতেই ভালো লাগে। যাও বাইরে গিয়ে একবার দেখো সাকসেস ওয়ার্ডটা আছে কি। আজকে ওই পার্সেন্টটা ওই একটা সিদ্ধান্ত আজকে ওই পার্সেন্টকে অত বড় জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, আজকে তুমি বলো দিদি আমরা তো ক্রিকেট খেলি না, তাহলে আমরা ক্রিকেটের কথা জেনে কি করবো? আচ্ছা স্মার্ট বেরো কথা জানতে চাই? তাদেরকে আমরা চোখের সামনে রেখে তাদের কথা জানতে চাই? ইয়েস, তাহলে আমরা সেই লেভেলের রেসপন্স। ইয়েস, যদি আমরা জানতে চাই তাহলে আমি আরেকটা মানুষের কথা বলবো, যে মানুষটার মা অন্যের বাড়িতে কাজ করতো, ছেলে বলতে পরিবারে একটাই। আজকে স্মার্ট বেরোটা পাওয়ার পরে আমাদের মতনই এরকম কোনো না কোনো সিটে বসে ট্রেনিংটা নিত, আমাদের মতনই কষ্ট করে বিজনেসটা করার চেষ্টা করতো। যখন প্রথম মাসে কিছু পাইনি, সেকেন্ড মাসে কিছু পাইনি, 4 নম্বর মাসেও কিছু পাইনি, 6 নম্বর মাসেও কিছু পাইনি, ছেড়ে যায়নি স্মার্ট বেরোটা। হ্যাঁ, ছেড়ে যায়নি। মায়ের কষ্ট দেখার পরে 5,000 টাকা জব করতে অন্য জায়গায় চলে যায়নি। মাকে পার্মানেন্ট হ্যাপি দিতে চেয়েছিল, টেম্পোরারি হ্যাপি না। আর সেই মানুষটা কন্টিনিউ লেভেলের মেহনত করে কন্টিনিউ লেভেলের সিদ্ধান্ত নিয়েছে, যাই করি আর তাই করি, স্মার্ট ভ্যালু ছাড়বো না। আজকে ওই পার্সেন্টটাকে স্মার্ট ভ্যালু রাহুল রয়ের নামে পরিচয় করা হয়। ওই রাহুল রয় বেসিক সেন্স, হ্যাঁ, পাগল, হ্যাঁ, স্টাইলিশ বয় বলা হয়, হ্যাঁ কি না? স্মার্ট ভ্যালু স্টাইলিশ লিডার বলা হয়, হ্যাঁ কি না? কি পরিচয়, কি খেতাব পেয়ে গেছে, হ্যাঁ কি না? তার ড্রেস কোড বেশ তো মেয়েরা না, ছেলেরাও বলে ছেলেরা তো পাগল। হ্যাঁ, আমার মনে আছে আমি যখন প্রথম স্মার্ট ভ্যালুতে আছি অত লেভেলের ফেসবুক আমরা ইউজ করতাম।
হয়তো আমরা অনেক টাইমে শুনেছি, তখনকার টাইমে ফেসবুক ইউজ করা মানে পাপ, যে ফেসবুক ব্যবহার করে সে পাপি, বুঝতে পারলো, তার শাস্তি হবে, এরকম ব্যাপার। তো ওই কথা শুনে ফেসবুক পুরো লগ আউট। কিন্তু যখন আমাদের প্রথম গোয়ার আমাদের ট্রিপ থাকে, গোয়ার প্রোগ্রামে অলরেডি আমাদের সিনিয়র লেভেল আমাদের কেষ্টপুর অফিস থেকে ফোন করে বলে দিয়েছে যে ওখানে তোমাকে ফর্মাল ড্রেস কোড ব্লেজার মেনটেন করতে হবে। কিন্তু পড়েছি মুশকিলে কোন ব্লেজার পরবো, জীবনে তো কেউ ব্লেজার পরা শেখায়নি, জীবনে কেউ তো বলেনি কোনটাকে ফর্মাল বলে কোনটাকে নর্মাল বলে। হ্যাঁ, সারা জীবন জিন্স আর টপে জীবন কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, কুর্তি পরলে ওড়না নিতাম না, এইভাবেই জীবন কাটিয়েছি। এবার গেছি কোথায়? এবার গেছি রাহুলদার প্রোফাইলে। কেন জানি রাহুলদার হেভি ব্লেজার পরে। হ্যাঁ, রাহুলদার প্রোফাইলে খুঁজছি কোনটা পরা যায় কোনটা কাটা বানানো যায়, বুঝতে পারলাম তো ওই পার্সেন্ট আজকে সেলফ ক্রিয়েশন নিয়েছিল বলে তো আজকে এত কিছু পেয়েছি। আজকে যদি আমরাও ওখানে বসে বসে সেলফ ক্রিয়েশনটা নিতে পারি, তাহলে আমরাও হয়তো আজকে ওনার থেকেও বড় জায়গা পেতে পারি। আজকে শুধু আমি ওই পার্সেন্টের কথা বলবো না, আজকে যখন প্রথম আমরাও স্মার্ট বোর্ডটা স্টার্ট করেছিলাম, প্রথম বিষয়টাকে ওই লেভেল অত বুঝি না, কেউই বুঝতে পারে না। একটা এত বড় ওয়ান্ডারফুল সাবজেক্ট, একটা এত বড় সাবজেক্ট বোঝার জন্য ছোট একটু ব্রেন লাগে, হ্যাঁ কি না? আমাদের এই আইনস্টাইনের ব্রেনটা ছিল না, থাকতে থাকতে সিনিয়রদের সঙ্গে থাকতে ট্রেনিং নিতে শুনতে তারপরে বুঝেছিলাম। যখন বিজনেস প্রথম স্টার্ট করেছিলাম, এরকম কোনো ব্যাপার নেই যে আমাদের গার্জেন আমাদের এরকম কোনো চন্দনের ফোঁটা দিয়ে বলতো যা মা যা তুই গিয়ে স্মার্ট ভ্যালু কর, যা বেটা যা তুই স্মার্ট ভ্যালু কর, তুই গিয়ে সাকসেসফুল হ, আমাদের জন্য কিছু কর, কোনোদিনই বল। আমাদের গার্জেনরাও আমাদের সোসাইটির কথা শুনে আমাদেরকে বলেছিল ওসব কিচ্ছু করার দরকার নেই, বাড়িতে চুপচাপ বসে থাকো। কিন্তু আমি জীবনে একটা কথা বুঝেছিলাম, আমাকে কিছু করতে হবে। আমি 8-10টা মেয়ের মতন জীবন কাটাবো না, আমাকেও জীবনে জায়গা বানাতে হবে। আর রিয়েলি বলছি, আমি স্মার্ট টুল তখন একটা মাসও দিইনি, আমি তখন স্টুডেন্ট লাইফে ছিলাম। আজ তো এখানে 90% স্টুডেন্ট লেভেলে থাকি, তো আমরা তো পড়াশোনা করতে কিছু করার চেষ্টা করি। কারণ আমরা তো সেই আমারই পরিবার থেকে বিলং করি না যে এখন 50 বছর কিছু না করলেও চলবে, হ্যাঁ কি না? আমরা চেষ্টা করি পড়াশোনার পাশে নিজে একটা হাত খরচা তোলার জন্য, হ্যাঁ কি না? তো আমি যখন প্রথম স্মার্ট টুলতে আসি তখন আমার 3rd ইয়ার চলছিল। আর যখন আমার 3rd ইয়ার চলছিল, একে ফাইনাল ইয়ার, তার উপর আমাকে করতে হচ্ছে স্মার্ট বোর্ডের অফিসে যেতে হচ্ছে। অনলাইন তো কোনো ব্যাপার নেই যে অনলাইনে বাড়িতে বসে জুমে অ্যাডভাইস হয়ে যাবে, আমাকে অফিস যেতে হচ্ছে, আমাকে টিউশনটাও মেনটেন করতে হচ্ছে। এত কিছু আমি মনে হচ্ছে হ্যান্ডেলিং করতে পারছি, মনে হচ্ছে কোথাও যেন একটা পাজল হয়ে যাচ্ছি। কেন মনে হচ্ছে না পড়তে পারছি না, স্মার্ট বোর্ডটা মন দিয়ে করতে পারছি না, কিছুই করতে পারছি। আমি তখন সিস্টেম আমার এখনো মনে পড়ে, আমি 1 মাসও হয়তো কমপ্লিট করিনি। 15-20 দিন আমাদের প্রসেস স্টার্ট হয়েছে, তার 15-20 দিন 1 মাসের মধ্যে আমি একদিন সিরাজুল্লাহকে একটা কোশ্চেন করি, কোশ্চেন মানে ভালোই কোশ্চেন। আমি বলি দাদা, আমি তো এত কিছু মেনটেনেন্স করতে পারছি না, আচ্ছা আমি যদি 3 দিন অফিসে যাই আর 3 দিন কলেজে যাই, আমার সানডে যেহেতু একটু পড়ি টিউশন, আমি বললাম যে 3 দিন কলেজে যাই আর 3 দিন যদি অফিসে আসি, তাহলে এই কোনো প্রবলেম আছে? আমার সিনিয়র আমাকে একবারও বলেনি, না প্রবলেম আছে, যেতে হবে না, কি হবে পড়াশোনা করে, কোনো নেই মার্কেটে। মানে আমাকে কি কোনো সিনিয়রই বলেন কোনো সিনিয়ররা মানে শুধু ভালো মন্দটা বলার চেষ্টা করেন, হ্যাঁ কি না? কারণ জীবনটা তোমার, দায়িত্বটা তোমার, তুমি কি করবে, হ্যাঁ কি না? তাহলে আমরা মাথার উপর ভালো গাইডলাইন্স পাই বলে কি আমাদের গাইড করে দেয়। আমি দেখেছিলাম যে দাদা আমাকে কিচ্ছু বলেনি যে না হবে না, কিন্তু দাদা আমাকে এমন একটা কথা বলে দিয়েছিল যে আমার মনটা মাইন্ড একদম চেঞ্জ হয়ে গেল। এমন একটা কিছু বলে দিয়েছে, আমার মনে হলো কি বাবা এবার তাহলে কি করি। আমাকে দাদা বলছিল দেখো পিয়ালি, তুমি কলেজ যাও, যেখানে খুশি যাও, তাতে কোনো কিছুর অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। শুধু একটা কথা বুঝবে, তোমার সাথে যারা স্টার্ট আপ করেছে প্রত্যেকটা পার্সন কিন্তু জীবনে অনেক এগিয়ে যাবে, তুমি কিন্তু অনেক পিছিয়ে থাকবে। আর যে এই কথাটা বলছে, কোথাও না কোথাও যেন আমার বুকে এসে লেগেছে। আমার মনে হচ্ছিল আমি তো গরিব ঘরের মেয়ে, আমার তো পিছিয়ে থাকলে চলবে না। এত কষ্ট করছি কেন, এত পড়াশোনা করছি কেন, এত 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 জার্নি করছি কেন? নিশ্চয়ই কিছু একটা করার জন্য। আমাকেও জীবনে বড় হতে হবে, আমি পিছিয়ে থাকবো না, আমাকেও জীবনে উন্নতি করতে হবে, আমাকেও বাবার জন্য কিছু করতে হবে, আমাকে আমার পরিবারের হ্যাপিটা আনতে হবে। আমি সেই দিনে চুপচাপ কোনো রেসপন্স না করে বাড়িতে যাই। আর বাড়িতে যাওয়ার পরে আমি একটা জিনিস ডিসিশন নিই, যদি কিছু করি তো স্মার্ট ভ্যালু করব। এইটা আমার মনে এসে লেগে যায়। আর সেদিনের পর থেকে ভারে যাক সব
আপ করবো, পরিবারকে হ্যাপি রাখবো। এখানে অনেক গার্জেন বসে আছে, আমার বাবা মায়ের বয়সী, ওনারা তো মনে মনে হচ্ছে কোথায় চলে এলাম মেয়েটাই, ছেলেকে নিয়ে কোথায় চলে এলাম, এখানে তো পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা বলছে। হ্যাঁ, এ দাদা একটু আগে বলে গেল না যে আমরা এডুকেশনের বিপক্ষে, আমিও পড়াশোনার বিপক্ষে নয়। হ্যাঁ, পড়াশোনা না করলে আজকাল তো গায়া কথা বলতাম, নাকি না? পড়াশোনা করতে পেরেছি বলে হয়তো সুন্দর কথাটা বলছি, নাকি না? আমিও পড়াশোনার বিপক্ষে নয়, কিন্তু আমি আগেই বলেছিলাম আমার নিজস্ব সিদ্ধান্ত, কোনো সিনিয়র বলে। কিন্তু আগে আমাকে বুঝতে হবে আমরা যে পড়াশোনাটা করি, এই পড়াশোনাটা করি কেন, একটু বুঝতে হবে। আচ্ছা, আমি যদি এখানে, আমরা অনেক সময় কাউন্সিলিং কমপ্লিট করে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, প্ল্যান শো করেছি, নাকি না? আমরা যখন প্রথম দিন এসেছিলাম স্মার্ট টুলুতে, তখন একটা কোশ্চেন শো করা হয়েছিল, আমরা পড়াশোনা কেন করছি। কেউ বলেছে ভালো একটা ইনকাম করার জন্য, কেউ বলেছে জ্ঞান নেওয়ার জন্য, কেউ বলেছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, আরো অনেক কিছু। ইয়েস, আমি বলবো 90% ছেলে বলে পড়াশোনা করছি দিদি জীবনে একটা ভালো জায়গায় যাওয়ার জন্য। ইয়েস, ঠিক বলছি। পড়াশোনা করছে কেন? ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। পড়াশোনা করছে কেন? জীবনে উন্নতি করার জন্য। পড়াশোনা করছে কেন? ভালো একটা ইনকাম করার জন্য। পড়াশোনা করছে কেন? ফিউচারটাকে বেটার করার জন্য। ইয়েস, তাহলে একটা কোশ্চেন মার্ক থেকে থাকে, আজকে আমরা যে স্মার্ট ভ্যালুতে চলে এসেছি, আচ্ছা স্মার্ট ভ্যালু বেস্ট অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হ্যাঁ কি না? স্মার্ট ভ্যালু আমাদের ফিউচার ডেভেলপ করায় কি করায় না? স্মার্ট ভ্যালু আমাদের হ্যান্ডসাম ইনকাম দেয় কি দেয় না? স্মার্ট ভ্যালু আমাদের লাইফটাকে সিকিউর করে কি করে না? 100% করে। তাহলে এবার বুঝে নেওয়া উচিত যে আমার কোনটাতে প্রায়োরিটি দেওয়া উচিত। ইয়েস, পড়াশোনা মানে কি জাস্ট এ নাম্বার, জাস্ট এ মার্কস? হ্যাঁ, আমি আমার জীবনের কত ভালো ভালো ছেলেমেয়েদেরকে দেখেছি হারিয়ে যেতে, কত ট্যালেন্টেড ছেলেমেয়েরা জীবনে কিছু করতে না। আমি আমার ক্লাসের ফার্স্ট গার্লকে দেখেছি বিয়ে করে সংসার করতে আর বড় হাতে মাকে। আমি আমার ক্লাসের সেকেন্ড বয়কে দেখেছি বাবার ছোট্ট একটা দোকানে বসে যেত। তাহলে পড়াশোনাটাই মানে কিছু একটা নাম্বার? হ্যাঁ, না লাইফ বানানো কোনটা? হ্যাঁ, লাইফ বানানো কোনটা আজকে বুঝতে হবে। আজ থেকে 10 বছর পরে কেউ কিন্তু জানতে চাইবে না তুমি মাধ্যমিকে কত মার্কস পেয়েছিলে, জানতে চাইবে? আজ থেকে 10 বছর পরে তোমার ডিগ্রি কত ভালো ছিল এটাতে কারোর কিচ্ছু যায় আসবে না। আজ থেকে 10 বছর পরে মানুষ শুধু একটা জিনিস জানতে চাইবে, তুমি কামাও কত, ইনকাম কত করো। আর যদি তোমার কাছে ইনকাম থাকে তাহলে তোমার ডিগ্রি জেনে কারোর কোনো লাভ নেই, আর যদি তোমার কাছে ইনকাম না থাকে তোমার ডিগ্রি জেনেও কারোর কোনো লাভ নেই। যদি তোমার ইনকাম থাকে তাহলে তোমার ডিগ্রি নিয়ে কারোর কিছু যায় আসে না, আর যদি তোমার ইনকাম থাকে যাদের যায় আছে তারাও কোনো লাভ নেই, হ্যাঁ কি না? তাহলে আমাকে বুঝতে হবে আমরা পড়াশোনা করছি না। অনেক বলো দিদি পড়াশোনা করি একটাই কারণ, সেটা হলো জ্ঞান বৃদ্ধি করার জন্য। দারুণ পয়েন্ট। কিন্তু কথাটা হচ্ছে এটাই, আমরা যে অবশ্যই পড়াশোনা করলে প্রচুর জ্ঞান বৃদ্ধি, কিন্তু আমরা যে ট্র্যাডিশনাল এডুকেশনটা নিই সেখানে কি আমাদের জ্ঞান বৃদ্ধি হওয়ার কোনো অপশন আছে? আমরা এখানে 90% কজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আমার মনে সন্দেহ আছে, সবাই ধারে পাতি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। যে একটু হাঁটতে শিখেছে হাতে ধরিয়ে দিয়েছে কি কেটলি, তাই তো? আবার কি হাতে ঝোলানো কেটলি না, বাক্সের মতন ছোট টিফিন বক্স, ওটা আবার প্লাস্টিকের মধ্যে। যা খিচুড়ি স্কুলে গিয়ে ম্যাডামের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিত। এটাই তো হয়েছে। হ্যাঁ, ম্যাডামের সঙ্গে সঙ্গে ম্যাডাম যাচ্ছে, ম্যাডামের সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি, দিদি মনি যেটাকে আমরা বলতাম। এখন তো সবাই স্মার্ট হয়েছে তাই ম্যাডাম বলে মিস বলে, দিদিমণি। দিদিমণির সঙ্গে খিচুড়ি স্কুলে চলে যেতাম। দিদিমণির আমার বিশাল দাগ। কেন? কারণ বাচ্চা সব কটাই গ্যান্ডা, কে টয়লেট করছে, কে পটি করছে, কার নাক থেকে কি বলেছে সব পরিষ্কার করতে হবে। ওইভাবেই হয়েছে। যেই খিচুড়ি স্কুলটা পেরিয়েছি গেছি কোথায়? প্রাইমারি স্কুল। হ্যাঁ, রসখালি অবৈতনিক, তাই তো, প্রাথমিক বিদ্যালয়, যেখানে আবার কি থাকে আমাদের সময় ছিল অ্যাটাচি বক্স। এখন কেউ ইউজ করে বলে আমার মনে হয় না, সাদা কালারে। অনেকের বাড়িতে থাকতে পারে হয়তো, অনেকের ওই ভাঙা চোরা জিনিসগুলো রেখে দেয় ওর ভিতরে, তার সঙ্গে কি একটা বস্তা। ঠিক বলছি? এত বস্তা, নিজের জায়গা নিজে সামলো, কোনো কথা হবে না। হ্যাঁ, তোমার জায়গা ভাই তোমাকে সামলে বসতে হবে। টুক করে গিয়ে মেজর বস্তাটা পেতে দাও, ওখানেই বসে দাও। হ্যাঁ, এইভাবে কাটিয়েছি তো। আর যদিও বা হাই স্কুলের আছে কি লটারি পাস,
কি সিস্টেম, হ্যাঁ কি সিস্টেম, লটারি পাস, কোনো নাম্বারের সঙ্গে যায় আসে না। কত ভালো এক্সাম দিয়েছেন, কেন কিছু, তোমার যদি লটারিতে নাম ওঠে তুমি ভর্তি হবে, লটারিতে নাম উঠলে ভর্তি হবে। মানে শিক্ষার কোনো ভ্যালু নেই, হয়ে গেছে ভাগ্যে। হ্যাঁ ভাগ্যে যদি থাকে তাহলে তুমি কলেজ স্কুলে ভর্তি হতে পারবে, আর না তাহলে ভর্তি হতে পারবে। আবার কি এই অব্দি পাস ফেল উঠে গেছে। এখানে যে কেউ টিচার কমিউনিটি থেকে বিলং করো, আর প্লিজ মাইন্ডে নেবেন, আমি আমার লাইফের কথা বলছি। পাস ফেল উঠে গেছে, পাস ফেল বন্ধ। যে পারবে ফেল, 6টা বিষয় ফেল করলেও তুমি পাস, হ্যাঁ 8টা বিষয় ফেল করলেও তুমি পাস। এই রিসেন্টলি আমাদের 9-10 যাদের বাড়িতে বাচ্চা আছে, 7, 8, 9, 10 তাদের রেজাল্ট বেরিয়েছে। আমার বাড়িতেও আমার একটা বাচ্চা আছে, মানে আমার কাকার ছেলে আছে। তো ডাহা বোকা মানে কি বলবো, আমি বাড়িতে গিয়ে হঠাৎ বাড়িতে গেছি, খেতে বসবো, তো দেখি আমার কাকা দেখি না বিশ্বাস লেভেলে চেঁচাচ্ছে। কেন চেঁচাচ্ছে? কারণ ছেলে ভালো পড়াশোনা করে না। ছেলে ভালো পড়াশোনা করে না, 4টে বিষয় ফেল, অঙ্কে পেয়েছে 2। মানে বুঝতে পারছি, হ্যাঁ কাকার মাথা গেছে চটকে। হ্যাঁ কি করবে জীবনে, কি করবে জীবনে বলে ও তো মাথা নিচু করে বসে আছে। দেখেও খারাপ লাগছে, একটা 7-এর বাচ্চা ছেলে 8-এ 9-এ উঠবে। আমি বললাম ব্যাপারটা কি হয়েছে বলে, বলছে এই দেখ না পড়াশোনা কিছু করে না, জীবনে কিছু করতে পারবে, চাপ নেই, মাধ্যমিকটা দে, যা খুশি করে কর, আমি তোকে আমার সঙ্গে নিয়ে যাবো। আমি দেখে আমার ভাইয়ের একটু হাসি ফুটলো, কারণ সারা দুনিয়াকে খেলাচ্ছে, সারা দুনিয়া খেলাচ্ছে তো, সারা দুনিয়াকে খেলাচ্ছে। বেকার ফালতু, তো তারা কিছু হবে না, হ্যাঁ পড়াশোনায় বেকার, ডাব্বা গাধা, যা পাচ্ছে তাই বলছে। আমি বুঝতে পারছি, ফিল করতে হচ্ছে মনটা থেকে কতটা মরে যাচ্ছে, ও কতটা লেভেলের কষ্ট পাচ্ছে। আমি বললাম কোনো চিন্তা নেই, আমি আছি, তো দিদি এখনো বেঁচে আছে। হ্যাঁ আর এটাতে স্মার্ট বলে করি বলে হয়তো বলতে পেরেছি। বিয়ে করে সংসার করলে হয়তো বলতে পারতাম না, বলো তো দিদি বেঁচে আছে, যা খুলিস কর। একটু বয়সটা কম, আর একটু মানে স্মার্টফোনটা বলে না ছোট কথা ম্যাচুরিটি লাগে, আর একটু 1-2 বছর দিয়ে না, আমি আসতে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। দেখ আমি যে কথায় ফিরে আসছিলাম, তাহলে এইভাবেই কিন্তু আমরা পড়াশোনাটা করেছি, হ্যাঁ কি না? এইভাবেই কিন্তু আমরা জীবনটা কাটিয়েছি। আজকে আমরা কি করছি দেখো, আমরা যে পড়াশোনা করছি সেই পড়াশোনার কোনো জ্ঞান বৃদ্ধি হচ্ছে কিনা। পড়াশোনা কি শেখাচ্ছে? যে গুপ্ত সাম্রাজ্যের পতন কেন হয়েছে। আরে বাবা, যে সাম্রাজ্যের নামই গুপ্ত, সেটা তো পতন হওয়াই উচিত ছিল। জানি না কি কি করে বসে আছে, হ্যাঁ কি না? পতন হওয়াই উচিত ছিল। আজকে আমরা পড়ছি কি, বাবরের বাবার নাম কি বলো, আমরা মুখস্থ করতাম, মনে আছে? বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, সব টিপস। কিন্তু কথাটা হচ্ছে, এই কথাটা আমি আমার জীবনের কোন পার্টে কাজে লাগাতে পেরেছি, বোঝার ব্যাপার। এই কথাটা আমি আমার জীবনের কোন পার্টে কাজে লাগিয়েছি। আজকে বলছে তাজমহল কে কেন আবিষ্কার করেছিল, তৈরি করেছিল, সবাই সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে বসে গেছে। শাহজাহান তার ওয়াইফ মমতাজ মারা যাওয়ার জন্য, তার স্মৃতির সৌধের জন্য তাজমহলের আবিষ্কার করে। আর মারা যাওয়ার পরে করে কিনা, বেঁচে থাকতে কি করেছে, এটাই তো বেশি ইম্পর্টেন্ট, নাকি না? আজকে বলে বলছে সেলফ ডিসিশনটা নাও, মায়ের জন্য, ওয়াইফের জন্য, পুরো পরিবারের জন্য, বেঁচে থাকতে থাকতে কিছু দিয়ে দাও। তাহলে তোমার কি মনে হয় এত সুন্দর লাইফ কাটাবো, আমার সিদ্ধান্ত নিতে হবে না? কি হ্যাঁ, শিক্ষা মানে কি এটাই যে শুধু বই থেকে কি 4 দেওয়ালের মধ্যে কি পড়েছে এটাই শিক্ষা? নো, শিক্ষা মানে হলো কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝার ক্ষমতা, কোনটা ভুল কোনটা ঠিক এটা বোঝার ক্ষমতা, সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সঠিক শিক্ষা বলা হয়, হ্যাঁ কি না? শিক্ষা মানে এটা না যেটা আমাকে পড়াশোনা করার পরে, যে ডিগ্রিটা নেওয়ার পরে লাখ লাখ মানুষের ভিড়ে আমি হারিয়ে যাচ্ছি। শিক্ষা মানে হলো যেটা আমি লাখ লাখ মানুষের ভিড় থেকে নিজেকে তুলে এনে কোটিপতিদের লিস্টে, সাকসেসফুলদের লিস্টে নিজেকে রাখতে পারছি। আর আজকে স্মার্টফোন আমাকে রিয়েল শিক্ষাটা দেয়। আজকে স্মার্ট ভ্যালু চুনকে, হ্যাঁ হারিয়ে যাওয়া, ভেঙে পড়া, নষ্ট হওয়া ছেলেমেয়েদেরকে তুলে আনছে, আর স্মার্ট ভ্যালুর মেশিনের সিস্টেমে ফেলছে, আর ফেলার পরে কোটিপতি হয়ে বের করে দিচ্ছে। এই শিক্ষাটা আমাদের জীবনে প্রচন্ড লেভেলের প্রয়োজন, এটা প্রত্যেকটা ইয়াং জেনারেশনের প্রয়োজন, প্রত্যেকটা ইয়াং জেনারেশন। আজকে মার্কেট আমাকে কি শেখাচ্ছে বোঝো?
আজকে মার্কেট প্রত্যেকটা ইয়াং জেনারেশনকে নষ্ট করছে। আজকে স্মার্ট ভ্যালুর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারই বয়সী একটা বাচ্চা ছেলেকে বলছে, ভাই আমি জীবনে উন্নতি করছি, তুইও জীবনে উন্নতি কর। এই তো বড় শিক্ষা দেয় আজকে স্মার্ট ভ্যালু, হ্যাঁ কি না? আজকে প্রত্যেকটা পার্সনের কাছে একটা করে স্মার্টফোন আছে কি নেই? প্রত্যেকটা পার্সনের কাছে আছে। হ্যাঁ, পড়াশোনা জানুক চাই না জানুক চাই, গরিব হোক বড় লোক হোক, 15 বছরের বাচ্চা ছেলেটা তো ফোন আছে। কি শিখছে সে, কি দেখছে সে? একটাই জিনিস, বেশ করেছি প্রেম করেছি। কার? জিতার কোয়েলের বেশ করেছি প্রেম করেছি। আর মার্কেটে কি বলছি, একটা করবো না 4টা করবো, বেশ করেছি প্রেম করেছি। হ্যাঁ, কি শিখছে? তোমার মনে হয় রিয়েল লাইফে জিত আর কোয়েল প্রেম করে? দুজনের লাইফ নিয়ে সেটেল। হ্যাঁ, কি দেখছি দেবের পাগলু? শিখবে কি? বাবা মাঠে গিয়ে খেটে খেটে পাগল হয়ে যাচ্ছে, আর ছেলে নাকি পাগল থোড়া সা করলে। কিসে পড়ে আছে আজকে ইয়াং জেনারেশন? দেখো, হ্যাঁ আজকে দেখছে কি চ্যালেঞ্জ নিচ্ছে, পরেরটা বলতে পারলাম না। হ্যাঁ, 4টার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে, বলছে 1 টাকা নিয়ে আমি আমেরিকায় গিয়ে তোমার সামনে তোমার মেয়েকে তুলে নিয়ে আসবো। পসিবল? যাও তুমি 1 টাকা ভিড়ে রেখে দাও, ও তোমাকে 2 টাকা ফেরত দেবে। হ্যাঁ, আর একটা ভাইরাল সং কি সবাই জানে, কিশোরী কিশোরী তোকে না পেলাম কি করি? হ্যাঁ, তাই তো, কিশোরী কিশোরী তোকে না পেলে জানি না আমি কি করি। আজকে বাবাটা মুখে রক্ত তুলে কষ্ট করে মেহনত করে কি করে বাবার ছেলের মুখে দুটো অন্ন জোগাবে ভাবছে, আর ছেলে কিশোরের জন্য নিজেও জানে না কি করবে। ও নিজেও জানে না। আমার পুষ্পা झुकेगा नहीं, अरे बाप रे बाप, पुष्पा में झुकेगा नहीं, झुकना पड़ेगा। ওই ভগবানের মতন বাবা মা চরণগুলি নেওয়ার জন্য ঝুঁকনা পড়েगा, বড় হওয়ার জন্য, শিক্ষার জন্য, শেখার জন্য ঝুঁকনা পড়েगा। হ্যাঁ, ঝুঁকতে হবে, ভালো জায়গায় সঠিক জায়গায় শিক্ষা নেওয়ার জন্য ঝুঁকতে হবে। তো রিয়েল লাইফের সঙ্গে সিনেমা জগৎকে ম্যাচ করালে হবে না। শাহরুখ খান আরেকটা শাহরুখ খানকে তৈরি করবে না, হ্যাঁ কি না? দেব তার লাইফটা তোমাকে দিয়ে যাবে না, জিৎ তার লাইফস্টাইলটা তোমাকে দিতে পারবে না। কিন্তু আজকে আমি যদি স্মার্ট রুলটা ফাটিয়ে করতে পারি, আজকে স্মার্ট রুলের একটা 18 বছরের 20 বছরের একটা লিডারও আর 10 জনকে বলে আমি লিডার হয়েছি, তুমি আমার মতো জায়গায় আসতে পারবে, শুধু আমি সেলফ ডিসিশন নিয়ে, তুমি সেলফ ডিসিশন নিয়ে দেখা। আজকে বুঝতে হবে। আজকে গার্জেনরা মনে করে আমার ছেলেটাকে আমি স্মার্ট রুলটা পাঠাবো না, আমার ছেলে বিগড়ে যাচ্ছে। না, বিগড়াই নেই, ছেলে ভালো হচ্ছে, বুঝতে হবে। হ্যাঁ, বিগড়াই তো বাইরের প্ল্যাটফর্মে, বিগড়াই তো বাইরের জায়গায়। আমাকে একটা গার্জেন ফোন করে বলতে, সেই মেয়ে হয়তো সেই অ্যাসোসিয়েট এখানেই বসে আছে, একটা গার্জেন আমাকে ফোন করে বলছে যে মা আমার মেয়েকে ইনকাম দিতে হবে না। কেন আন্টি, কি হয়েছে? বলছে আমার মেয়েকে ইনকাম প্রয়োজন নেই, তুমি একটু শুধু তোমাদের মতন করে দাও। বুঝতে পারছো গার্জেনের চাহিদা? হ্যাঁ, আমার মেয়েকে ইনকাম দিতে হবে না, তোমাদের সঙ্গে থাকুক 2 বছর, ও তোমার সঙ্গে রেখে দাও 2 বছর, ও থাকুক, ও এমনি বোকা হবা, ও এমনিও মার্কেটে চলতে পারে না, একটু তোমাদের সঙ্গে রাখো যাতে একটু স্মার্ট হতে পারে, যাতে একটু কথা বলা চল। আমরা যদি পৃথিবীতে না থাকি তাহলে ওই জন্য নিজের মতন বাঁচতে পারে। ভাবতে পারছি এটা গার্জেনের চাহিদা। আর অনেক গার্জেন মনে করে আজ যেখান পাঠাই স্মার্ট ভ্যালু ট্রেনিং এ তো পাঠাবো না, ওখানকার সিনিয়রদের সঙ্গে পুরো লিঙ্ক থাকবো। আমি আবারও বলছি, আমি সবার কথা বলবো না, আমি একটা কথা বলি, আমি আমার কথাই বলি। আজকে অনেকে মনে করে কলেজ গেলে আমার ছেলে ভালো হবে, স্মার্ট ভ্যালু ট্রেনিং এ গেলে হয়তো ভালো হবে। আমি যখন কলেজে যেতাম, আমরা বন্ধুর কলেজ পড়েছিলাম, আমি যখন কলেজ যেতাম তখন সত্যি কথা বলতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, বাংলা অনার্সের স্টুডেন্ট ছিলাম, পড়াশোনাটা টুকটাক পারতাম, খুব একটা বাজে নাম্বার ছিল না, বন্ধুদের সাথে পড়তাম, বন্ধুদের সঙ্গে আড্ডায় যেতাম, বন্ধুদের সঙ্গে কলেজ বাং করে সিনেমা দেখতে যেতাম, বন্ধুদের সঙ্গে ডায়মন্ড হারবারের নদীর পাড়েতে কতবার ঘুরে এসেছি তার কোনো ঠিক নেই। বন্ধুদের পাল্লায় করে বাবার কষ্ট না বুঝে বাবার কাছ থেকে জোর করে টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে মজা মস্তি করেছি, সব করেছি, কিন্তু কেউ আমাকে কোনোদিন এটা বলেনি যে পিয়ারে তুমি তোমার পরিবারের কন্ডিশন দেখো,
তুমি তোমার পরিবারের অবস্থা দেখো, তুমি তোমার বাবার দেখো, তুমি তোমার মায়ের অবস্থা দেখো, তুমি জীবনে উন্নতি করো। পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই কথা বলেনি। একটাই ইউনিভার্সিটি আছে যে আমাকে একটা কথা বলেছিল, পিয়ারি তুমি গরিব ঘরের মেয়ে, তোমাকে 8-10টা মেয়ের মতন মানতে চলবে না, তোমাকেও জীবনে অনেক বড় হতে হবে, তোমাকে তোমার বাবার জন্য কিছু করতে হবে, তোমাকে তোমার পরিবারের জন্য কিছু করতে হবে। বন্ধুরা কেউ আড্ডা মারছে এখনো, 20 বছর ধরে আড্ডাই বেরিয়ে যাচ্ছে। কেউ এখনো মজা মস্তি করছে, কেউ এখনো প্রেম ভালোবাসা নিয়ে পড়ে আছে, কেউ এখনো বেকার অবস্থায় পড়ে আছে, কেউ বিয়ে করে সংসার করছে। তোমার মনে হয় কেউ একবারও ফোন করে জিজ্ঞাসা করে তুই ভালো আছিস না খারাপ আছিস? যে একবারও জানতে চাই না আমার পরিবারের কন্ডিশন কি? হ্যাঁ, কোথায় আজকে সেই বন্ধুরা? কেউ নেই। কিন্তু আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমি সেদিনকে অন্তত একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলাম যে আমি স্মার্ট ভ্যালু বাদ দাও। যত টাইম চলে গেছে বাদ দাও, আজকে ভাবো। আজকে ওখানে বসে আছো, আজকে ওখানে বসে বসে ভাবো কি করা উচিত। আজকে সিদ্ধান্ত নাও। হতে পারে 1 মাস চলে গেছে, 2 মাস পেরিয়ে গেছে, 6 মাস পেরিয়ে গেছে, 8 মাস পেরিয়ে গেছে, 1 বছর। আরে যাকে বেঙ্গল কিং বলা হয় বিকাশ ঘোষ, হ্যাঁ, সেও তো মাথা বলতে দিয়েছিল, সেও তো মাথা বলতে সিস্টেমটা বুঝতে পারেনি, নাকি না? কিন্তু 9 মাস পরে যখন একবার চাপ মনে মেনে ভেবেছিল যে আমি ভুল করছি, আমাকে সঠিক রাহাতে চলতে হবে, আমাকে সেলফ ডিসিশন নিতে হবে, সেখান থেকে আজকে মানুষটা এই পজিশন, নাকি না? তুমি যেদিন সিদ্ধান্ত নেবে সেদিন থেকে তোমার জার্নি স্টার্ট হবে। বুঝতে পারছি? তাহলে একটা কথা বুঝতে হবে, একটা গুড ডিসিশন তোমার জীবনটাকে কিভাবে ট্রান্সফরমেশন করতে পারে। তুমি এখানকার লিডারদের দেখলেই বুঝে যাবে। ইয়েস অর নো? একটা কথা আছে, আমি নেই তো কামি, আজকে নয় তো কাল কোনো দিনই হবে না। আজকে বুঝতে হবে। আজকে যদি না বুঝি, আজকে যদি নাদানি করি, আজকে যদি মজা করি, আজকে যদি মুক্তি করি, তাহলে হতে পারে 5 বছর পরে আমার বাড়ির পাশে একটা ছেলে স্মার্ট ভ্যালু করে অনেক বড় কিছু করে নেবে। আর সেই দিন হয়তো আমি আফসোস করবো যে এই সেই স্মার্ট ভ্যালু 5 বছর আগে আমিও পেয়েছিলাম। যদি বন্ধু বান্ধবী, যদি অন্য লোকের পাল্লাই না পড়তাম, যদি সেলফ ডিসিশন নিতাম, তাহলে আজকে হয়তো আমার জীবনটা অনেক ভালো হতে পারত। ইয়েস, এই আফসোস করা থেকে সিদ্ধান্ত নেওয়া অনেক ভালো। ইয়েস অর নো? তাহলে আমাকে বুঝতে হবে কি বললাম। প্রথম কি বললাম? জীবনে বড় হওয়ার জন্য ড্রিম খুব দরকার। সেকেন্ড কি বললাম? ডিসিশন আরো দরকার। আর 3 নম্বর কি লাগবে? মাইন্ডসেট। স্বপ্ন দেখে নিয়েছি, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এবার পালা কিসের? ওই সিদ্ধান্তে অটুট থাকা। কি বললাম? দ্যাটস কল মাইন্ডসেট। ওই সিদ্ধান্তে অটুট থাকা। কারণ তোমার কাছে যদি এটা ক্লিয়ার হয়ে যায় আমি করব কি করব না, তাহলে এই কোশ্চেন মার্কটা কিন্তু আর থাকে না, পারবো কি পারবো না। আমি মনে হয় বোঝাতে পারলাম না, ভালো করে একটু মন দিতে হবে। যদি আমার কাছে এটা ক্লিয়ার হয়ে যায় করবো কি করবো না, তাহলে আমার কাছে এই কোশ্চেনের কোনো ভ্যালু থাকে না যে পারবো কি পারবো না। ইয়েস, করবো ভেবেছি মানে পারতে তো হবেই, হ্যাঁ কি না? আপনার কথা মানুষ, আর মানুষ মানেই পাওয়ারফুল, ঠিক না? তাই 84 লক্ষ জীবের মধ্যে একটা জীবকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়, যেটা হলো মানুষ। কারণ মানুষই স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্ন পূরণ করতে পারে, হ্যাঁ কি না? তার মানে তুমি তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারবে যদি তুমি একবার মন থেকে ভেবে নাও। কারণ স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছে, আমরা নাই নর্মাল বাদ দাও, লেজেন্ডারি পারসন মানে ওনার কথাই আমরা চলি। ইয়েস অর নো? এত কম মানে চলি না 90%, তাই তো? চলি। তাহলে আমাকে বুঝতে হবে পার্সেন্টে একটা কথা বলে নিয়েছে, তুমি নিজেকে যেমন ভাববে তুমি সেটা। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে দুর্বল, যদি তুমি নিজেকে সবল ভাবো তাহলে সবল। তুমি নিজেকে কি ভাবো এটা বেশি ইম্পর্টেন্ট, অন্যরা তোমাকে কি ভাবে এটা বেশি ইম্পর্টেন্ট না। তুমি নিজেকে কি ভাবো এটা বেশি ইম্পর্টেন্ট, অন্যরা তোমাকে কোন জায়গায় দেখতে চায় এটা বেশি ইম্পর্টেন্ট না। তুমি তোমার নিজেকে কোন জায়গায় দেখতে চাও এটা বেশি ইম্পর্টেন্ট। তাই একটা কথা ভাবতে হবে যে আমি যেটা চাই তার উপর আমার মাইন্ডটাকে সেট করতে পারলাম কিনা। কারণ এই পৃথিবীতে এভরিথিং ইজ মাইন্ডসেট আপ, এভরিথিং। আজকে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ডায়েরি নিয়ে ব্যাগ গুছিয়ে ড্রেস আপ করে হলে এসছো, এটা কি? তোমার মাইন্ডসেট আপ। আর আজকে এই সেম সিচুয়েশনে কেউ বিছানাটা ছাড়তে পারেনি, আসতে পারেনি, সিনিয়র হয়তো অনেকবার ফোন করেছে, ফোনটা ধরেনি, ওটা ওর মাইন্ডসেট আপ। হ্যাঁ, আজকে তুমি হলে এসে
কন্টিনিউ লেভেলের রেসপন্স করে করে ট্রেনিংটা শুনছো বুঝছো, এটা তোমার মাইন্ডসেট। আর আজকে এই হলেই কেউ না কেউ কোনো না কোনো করে কি করছে, ডায়েরিটা বন্ধ করে দিয়ে ঘুমাচ্ছে, ওটা ওর মাইন্ডসেট। তোমার মাইন্ডসেট তোমাকে যেখানে তুমি চাও সেখানে তোমাকে নিয়ে যাবে। তো আগে মাইন্ডসেট থাকাটা ভীষণ লেভেলে ইম্পর্টেন্ট। কারণ একটা কথা বুঝতে হবে, তুমি নিজের জীবনটাকে চেঞ্জ করতে চাও কিন্তু নিজের মাইন্ডটাকে চেঞ্জ করতে পারছো না, তাহলে হবে? কি মনে হয়? তাহলে জীবন চেঞ্জ করার জন্য মাইন্ড চেঞ্জ করা খুবই দরকার। কারণ একটা কথা আছে, তুমি তোমার পরিস্থিতি কোনোদিন চেঞ্জ করতে পারবে না। কি বললাম? তুমি তোমার পরিস্থিতি কোনোদিন চেঞ্জ করতে পারবে না, কিন্তু তুমি তোমার মনস্থিতি অবশ্যই চেঞ্জ করতে পারো। আর তোমার মনস্থিতি তোমার পরিস্থিতি একদিন 100% চেঞ্জ করবে। ইয়েস অর নো? আজকে আমাকে বুঝতে হবে নিজের মাইন্ডটাকে চেঞ্জ করা খুব ইম্পর্টেন্ট। আমি যে ছোট্ট একটা মাইন্ডসেট চেঞ্জ করতে পারছি না যে আমি 10টা মানুষের মতো জিন্দগি কাটতে চাই না, আমি আমার বন্ধুদের মতো ফেলিওর লাইফ কাটতে চাই না, আমি আমার মাকে দুঃখের জীবন দিতে চাই না। এই ছোট্ট যদি একটা মাইন্ডসেট চেঞ্জ করতে না পারি তাহলে জীবন চেঞ্জ করবো কি করে? মাইন্ড চেঞ্জ করো, জীবন অটোমেটিকলি চেঞ্জ হতে বাধ্য। কারণ একটা কথা আছে, ইফ ইউ চেঞ্জ নাথিং, নাথিং উইল বি চেঞ্জ। তুমি যদি কিছু চেঞ্জ না করো তাহলে কোনো দিন কিচ্ছু চেঞ্জ হবে না। ইয়েস, তাহলে তোমাকেই চেঞ্জ করতে হবে, তোমাকেই আজকে সেই কথাটা ভাবতে হবে। আমি একটা পার্সনের কথা বলি, তুমি বলবে দিদি জীবনে ডেভেলপ করার জন্য স্ট্রং মাইন্ডসেট তো লাগবে, বুঝতে পারছি, কিন্তু কি করে নি? আমি তোমাকে একটা মানুষের গল্প শোনাই, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। একটা পার্সন ছিল যে বিহারের প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করতো। আর বিহারের প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করার সময় সেই টাইমে পাহাড়ের ওপর থেকে তার ওয়াইফ কি হয়, ওয়াইফ পাহাড়ের ওপর থেকে পড়ে মারা যান। আর এই যে ওনার পাহাড় ওপর থেকে পড়ে ওনার ওয়াইফ যে মারা যান, উনি সেই দিনকে কমিটমেন্ট করে, সেই দিনই মাইন্ডটাকে সেট করে নেয় যে আমার প্রিয়তমা, আমার ওয়াইফ আজকে এই পাহাড় থেকে পড়ে মারা গেছে, পৃথিবীতে আমাদের এখানকার কোনো মানুষ যেন এই পাহাড় থেকে পড়ে না মরে। তাই সেই দিনকে একটা মাইন্ড সেট করে নেয়, সেই দিনকে একটা কমিটমেন্ট নিয়ে নেয়, একটাই কথা ভাবে যে এই পাহাড়টাকে কেটে আমি ভেঙে দেবো, কেটে দেবো, দিয়ে আমি রাস্তায় বানিয়ে ছাড়বো যাতে কেউ কোনোদিন এখান থেকে পড়ে মরে না যায়। কেন? নিজের ওয়াইফের প্রতি ইমোশন। হ্যাঁ, কোথা থেকে তৈরি হয়েছে মাইন্ডসেটটা? নিজের ইমোশন, নিজের ওয়াইফের প্রতি ভালোবাসা, নিজের ওয়াইফের প্রতি ইমোশন। আর কন্টিনিউ লেভেলে কি করে, ছানি আর হাতুড়ি দিয়ে কন্টিনিউ লেভেলে পাহাড়ের উপর আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে। প্রত্যেকটা মানুষকে একটা কথা বলে যে বাদ দে, হয় না এরকম করে, এটা অভাবনীয় একটা জিনিস। ছেনি হাতুড়ি দিয়ে 1500 ফুটের পাহাড় কাটা যায় না, তুই পাগলামি করছিস, বাদ দে। ওই মানুষটার একটাই কথা, আমি এটাকে ভেঙে তারপরে ছাড়ব। আর শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই না, কন্টিনিউ লেভেলের একটাই কাজ করে, সেটা হলো কি, মাঝখানে হঠাৎ করে গ্রামে দুর্ভিক্ষ দেখা যায়, গ্রামে খরা দেখা যায়। আর গ্রামে খরা দেখার পরে কি হয়, প্রত্যেকটা মানুষ গ্রাম ছেড়ে চলে যায়। আর গ্রাম থেকে চলে যাওয়ার পরে ওখানে বাবা এসে বলছে যে এবার তুমি কি করো, তুমি চলো আমাদের সাথে, এইসব করে কোনো লাভ নেই, এইসব করে কিচ্ছু হবে না, তুমি চলো। কিন্তু ওই মানুষটার একটাই প্রতিজ্ঞা, একটাই কথা যে আমি এখান থেকে যাচ্ছি না, তোমাদের যার ভালো লাগে তোমরা চলে যাও। আর এইভাবে দুঃখে কষ্টে অসহায় অবস্থায় ও পাহাড় ঘুরতেই থাকে। আর ঘুরতে ঘুরতে কি হয়, একটা টাইমে গিয়ে ওই পার্সনটা প্রচন্ড জল তেষ্টা পায়। আর তা পাওয়ার পরেও দেখলো যে একদিনের জলের আওয়াজ পাচ্ছে। আর জলের আওয়াজ দেখে ওখানে গিয়ে দেখলো একটা সাপ সঙ্গে সঙ্গে কামড়ে। আমরা হলে হয়তো হেরে মেরে চলে যেতাম, কিন্তু ওই পার্সনটা একটা কথা বুঝেছে, হারলে আমাকে চলবে না, ছেড়ে আর হাতুড়ি নিয়ে নিজের সঙ্গে সঙ্গে তার আঙুলটা বাঁধিয়ে দেয়। হ্যাঁ, জাস্ট ভাবো, জাস্ট ইমাজিন কি লেভেলের মাইন্ডসেট। আর কন্টিনিউ লেভেলের কাজটা করতে করতে 22 বছর ধরে 1500 ফুটের একটা পাহাড় ভেঙে 55 ফুটের একটা রাস্তা বানিয়ে দেয়, 55 কিলোমিটারের একটা রাস্তা বানিয়ে দেয়। আজকে সেই মানুষটাকে একটা নামে চেনা হয়, মাউন্টেন অফ দ্য ম্যান, যারা বলে দশরথ মানজি। কিনা নিজের ওয়াইফের প্রতি ইমোশন, নিজের ওয়াইফের প্রতি ভালোবাসা। আজকে আমাদের এখানে কাউকে 1500 ফুটের পাহাড় ভাঙতে হচ্ছে না, হচ্ছে না। আজকে আমাদেরকে 1500 ফুটের পাহাড় ভাঙতে হচ্ছে না। 1500 ফুটের পাহাড় ভাঙা বেশি সহজ না 150টা মানুষকে প্ল্যান দেখানো বেশি সহজ? হ্যাঁ, ইয়েস অর নো বুঝতে হবে। আজকে যদি মনে করে দিদি আজকে মানুষটা একটাই কথা বলেছিল, জব तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। यस, আজকে আমরা স্মার্ট ভ্যালু করছি, কন্টিনিউ একটা কথা বুঝতে হবে, আমরা গরিব পরিবার থেকে উঠে এসেছি।
হয়তো গরিব পরিবার পড়ে আছে, তারাও হয়তো একটা সুযোগ চাইছে। তাই আমাদেরকেও সেম একটা মোটিভ নিতে হবে, সেম একটা কথা ভাবতে হবে যে যাব তক জোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। প্রত্যেকটা মানুষকে স্মার্ট বোর্ডকে এনে তার লাইফটাকে চেঞ্জ করাবো। ইয়েস, একটা সিম্পল মাইন্ডসেট। অনেকে কথায় কথায় মনে করে যে সবই তো বুঝতে পারছি, কিন্তু আমি যেন কোথাও না কোথাও যেন মনে হচ্ছে হেরে যাচ্ছি। আমার কোথাও না মনে হচ্ছে যেন আমি পারবো না, কোথাও না কোথাও মনে হচ্ছে আমার দ্বারাই মনে হবে। কিন্তু একটা কথা বুঝতে হবে, আমাকে দুটো নো যেন আমাকে হার মানিয়ে নেবে, দুটো নো যেন আমাকে যেন এখান থেকে যেন চলে যেতে না বাধ্য করে, দুটো নো যেন চারটে নো যেন আমি যেন পালিয়ে না যায়। কারণ একটা কথা বুঝবে, আমার ওপর অনেক দায়িত্ব। যদি আজকে আমি দুটো নয়েতে হেরে যাই, তাহলে আমার পুরো পরিবার হেরে যাবে। ইয়েস, যদি আমি দুটো নয়েতে হেরে যাই, তাহলে আমার বাবার কষ্ট মেহনত হেরে যাবে। যদি আমি দুটো নয়েতে হেরে যাই, তাহলে আমার মায়েরা তো ত্যাগ হেরে যাবে। যদি আমি দুটো নয়েতে হেরে যাই, যে সিনিয়রগুলো আমাকে ভরসা করেছিল যে এই ছেলেটা আজকে এসছে, এই ছেলেটাকে জীবনে কিছু করাবো, সেই পার্সেন্টটা হেরে যাবে। হ্যাঁ কিনা? আজকে যদি দুটো নয়েতে হেরে যায়, যে টিমটাকে স্বপ্ন দেখিয়েছিলাম সেই টিমের স্বপ্নটাকে হেরে যাবে। তাহলে আজকে আমাকে হারলে চলবে না। আর এইরকমই একটা পার্সেন্ট যে চেয়েছিল যে আমার সিনিয়রের ভরসাটাকে আমি নষ্ট করব না, আমার সিনিয়রকে আমি হারতে দেবো না, আজকে আমি আমার পরিবারকে হারতে দেবো না। আজ থেকে 5-6 বছর আগে স্মার্ট ভ্যালুতে এরকম একটা পার্সেন্টের পদার্পণ হয়। আর ওই পার্সেন্টটা তখনকার টাইমে এত বেশি সোশ্যাল মিডিয়া, এত বেশি ছিল না, কিন্তু তারপরে ওই পার্সেন্টটা 62টা প্ল্যান দেখায়। কত? জাস্ট ইমাজিন, 62টা প্ল্যান। লোকে 6টা প্ল্যান দেখানোর জন্য পরেই হাঁপিয়ে যায়, 6টা প্ল্যান দেখিয়ে পালিয়ে যায়। 62টা প্ল্যান দেখানোর পরে হার মানে না, একটাই কথা ভাবে যে আমি এখানে এসেছি মানে আমি কিছু করে দেখাবো। আর সেই পার্সেন্টটা হার না মেরে 63 নম্বর প্ল্যানটা দেখায়। আর 63 নম্বর প্ল্যানটা দেখানোর পরে ছোট্ট একটা টিম হয়। আর সেখান থেকে দাঁড়িয়ে আজকে 4 বছর 5 বছর পরে ওই পার্সেন্টটাই আজকে অল ওভার ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে স্মার্ট ভ্যালুতে রেকর্ড ব্রেকিং নিউজ তৈরি করে দিয়েছে। সেটা কি? সব থেকে কম আইডি ড্রাইভার অ্যাচিভার। অবশ্যই পসিবল। এবার তোমাদের কি মনে হয়, আমাদের কি মনে হয়, এতগুলো পার্সেন্টেজ আমি কথা শোনালাম, এই পার্সেন্টগুলোকে মানুষ আটকায়নি? হ্যাঁ, আটকেছে কি আটকায়নি? এই পার্সেন্টটাকে সবাই বাধা দেয়নি, দিয়েছে। কিন্তু একটা কথা বুঝতে হবে, কারোর কথায় কান না দিয়ে শুধু নিজের লক্ষ্যের দিকে আগাতে হবে, শুধু লক্ষ্যের দিকে আগাতে হবে। কারণ লক্ষ্যে পৌঁছানোর রাস্তায় তুমি যদি সবাইকে জবাব দিতে থাকো, তাহলে তুমি কোনোদিনই গন্তব্যে পৌঁছাতে পারবো না, আমরা কোনোদিনই গন্তব্যে পৌঁছাতে পারবো না। ইয়েস, তাই একটাই কথা বুঝতে হবে যে কেউ যদি কিছু বলছে, অ্যাটলিস্ট কিছু জবাব না দিয়ে বুকে জ্বালানো, কষ্ট নাও। আর কষ্টটা নেওয়ার পরে সেটা করবে দেখাও, কর্ম করে দেখাও, কিছু করে দেখাও। আর যখন তুমি কিছু করে দেখাবে, তখন একটা কথা বুঝবে, তোমাকে আর মুখে জবাব দেওয়ার দরকার নেই, তোমার কষ্ট, তোমার কর্মই জবাব অলরেডি দিয়ে দেবে। ইয়েস অর নো? জবাবটা দিতে হলে কর্মটাকে বেস্ট করে করতে হবে। হ্যাঁ কি না? আজকে আমাকে বুঝতে হবে, আজকে আমরা স্মার্টফোন পেয়ে গেছি, অনেকে অনেক কিছুই বলতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জীবনে যদি মনে হচ্ছে দিদি কাউকে জবাব দিয়ে জানো তো বেস্ট। আর যদি মনে হয় কেউ কিছু বলছে, তাহলে কি করতে পারি? একটা জিনিস করতে পারি, একটা মন্ত্র অ্যাপ্লাই করতে পারি, জানি? হ্যাঁ, कुछ फर्क नहीं पड़ता है। মানে কি বলছে? KFMP, একটা फर्क नहीं पड़ता है। কি KFMP মানে कुछ कुछ फर्क फर्क नहीं नहीं पड़ता। কি বললাম? कुछ फर्क नहीं पड़ता। यस, যে কিছু বলছে একটাই কথা, कुछ फर्क नहीं पड़ता। শুধুমাত্র সিরিজের মধ্যে একটা স্মাইল লেগে দাও। বলছে তোর দ্বারা হবে না, कुछ फर्क नहीं पड़ता। বলছে তুই কিছু পারবি না, कुछ फर्क नहीं पड़ता। ওখান থেকে কিছু হয় না, कुछ फर्क नहीं पड़ता। একটাই মন্ত্র জীবনে অ্যাপ্লাই করে দাও। আমাদেরকে অনেক কথা বলেছিল, শুধু একটাই মন্ত্র অ্যাপ্লাই করেছিলাম, कुछ फर्क नहीं पड़ता। ফারাক করছে তো একটাই জিনিস, সেটা হলো ফারাক করছে তো একটাই জিনিস, সেটা হলো পরিবারের প্রবলেম। ইয়েস অর নো? আর আরেকটা কথা সবাইকে জানিয়ে রাখি, সেটা হলো কি, যে মূর্খদের সাথে তর্কে फर्क नहीं पड़ता ট্রেনিংটা নিয়েছি, এবার মানে যাকে পারে তাকে দিয়ে দেবো না। पड़ता। মূর্খদের সাথে তর্কে এগুলো চলবে না। কেন?
কারণ তুমি যদি মূর্খদের, আমরা যদি মূর্খদের সাথে তর্কে লাগি, তাহলে একটা কথা বুঝতে হবে, মূর্খরা সাথে তর্ক করে জিততে তো পারবে না, উপরন্তু সে তোমাকে মূর্খ প্রমাণ করবে। তাহলে তো এখানে উপায় কি আছে? নিজেকে প্রোটেক্ট করবো কি করে? একটাই কাজ করে, সেই কাজটা কি জানতে চাই? সেই কাজটা কি জানতে চাই? ওদের কথায় সাই দিয়ে দাও। কেমন? বলছে একবার কি হয়েছিল, একবার জঙ্গলে একটা বাঘ আর একটা গাধার মধ্যে একটা বিষয় নিয়ে তর্ক শুরু হয়। তর্কটা কি? যে ঘাসের রং লাল বলছে গাধা, বলছে ঘাসের রং লাল, আর বাঘ বলছে ঘাসের রং সবুজ। এই নিয়ে দুজনের মধ্যে প্রচন্ড তর্ক হয়। তর্কটা একসময় অনেক বড় পর্যায়ে চলে যায়। তো বাঘ সিদ্ধান্ত নেয় কি, যে বনের রাজা যে আছে সিংহ, ওই সিংহর কাছে গিয়ে আমরা বিচার চাইবো যে কোনটা সত্য। তো বাঘ আর গাধা গেল সিংহর কাছে, গিয়ে বলছে আচ্ছা রাজামশাই আপনিই বিচার করুন, ঘাসের রং লাল না সবুজ? গাধা বলছে লাল, আমি বলছি সবুজ, আপনি বলে দিন কোনটা। তখন বাঘ বললো, সিংহ বললো, একটা কাজ করো, গাধাকে ছেড়ে দাও আর বাঘকে বন্দি করো। বাঘ তো আশ্চর্য, যে আমি তো কিছুই করো, আমি তো সত্য কথাই বলেছি, তাহলে আমাকে কেন বন্দি করা হলো? গাধা চলে যাওয়ার পরে বাঘকে ডেকে বাঘ বলছে যে রাজামশাই এটা আপনার ঠিক বিচার হলো না, আপনি কেন আমাকে, আমি তো ঠিকই বলেছি যে গাছের রং সবুজ, আপনিও জানেন গাছের রং সবুজ, তাহলে আমাকে কেন শাস্তি দিচ্ছে? তখন সিংহটা একটাই কথা বললো, গাছের শাস্তি এজন্যে নয় যে ঘাসের রং লাল না সবুজ, শাস্তি এজন্যে যে তুমি গাধার সাথে মুখ লাগিয়েছো, হ্যাঁ কি না? বাঘ হয়ে গাধার সঙ্গে মুখ লাগিয়েছো, এটা তোমার জীবনে বড়, সব থেকে বড় শাস্তি বর্জন হবে, হ্যাঁ কি না? তাই জীবনে চেষ্টা করবো, এত বড় পার্সেন্টেজে পেয়েছি, এত বড় প্রফেশন পেয়েছি, স্বপ্ন দেখো, সেই স্বপ্নের প্রতি মেহনত করো, সিদ্ধান্ত নাও, মাইন্ডসেটটা ধরে রাখো, কন্টিনিউ একটাই মাইন্ডসেট নেবো, সেটা হলো দিদি স্মার্ট ভ্যালু পেয়েছি মানে কোটিপতি হয়েই বেরোবো, তার আগে বেরোবোই না। ঠিক না? স্মার্ট ভ্যালু পেয়েছি মানে মার্কেটিং কেনার জায়গায় যাবো, তারপরে যা হবে দেখা যাবে। ইয়েস অর নো? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তবে একটা কথা আমি বলতে পারি, এখানে অনেক মেয়ে আছে, আমি নিজেও একটা মেয়ে, তাই জীবনে একটা কথা আমি সবসময় মনে করি, সব কথার মাঝখানে একটা কথা বলি, আমরা মেয়ে, আমাদের জীবনটা প্রচন্ড লেভেলে ছোট, আমাদের জীবনে 3টে স্টেজ। কি কি দিদি? এক হলো যখন আমি শৈশব কাল কাটাই, তখন কার উপর ডিপেন্ড করে চলতে হয়? বাবার উপর। যখন আমি একটু আমার বড় হয়ে বিয়ে দেওয়ার পর আমাকে কার উপর ডিপেন্ড করে চলতে হয়? আমার হাজবেন্ড। আর যখন আমি বৃদ্ধ হয়ে যাই, তখন আমার কার উপর ডিপেন্ড করে চলতে হয়? আমার সন্তান, হ্যাঁ কি না? এই 3টে স্টেপে আমাদের জীবনটা চলে। কিন্তু একটা কথা বুঝতে হবে, এই পৃথিবীতে একটা মানুষকে আমরা চিনতাম, যার নাম ছিল গীতা ফোড়ো, যার নিয়ে দাঙ্গাল মুভি বেরিয়েছিল, আমরা তো অনেকে বলছি মুভিটা দেখেছি, হ্যাঁ কি না? আজকে দাঙ্গাল মুভিতে গীতা ফোড়নের বাবা মহাবীর ফোগাট কন্টিনিউ লেভেলে নিজের মেয়েকে চ্যাম্পিয়ন বানানোর জন্য কি করে পুরো দুনিয়ার সঙ্গে লড়ে, পুরো দুনিয়ার সঙ্গে, সমাজের সঙ্গে লড়ে, শুধুমাত্র নিজের মেয়েকে চ্যাম্পিয়ন করানোর জন্য। ইয়েস, হতে পারে আমাদের গার্জেনদের ওই স্বপ্নটা নেই, আমাদের বাবাদের হয়তো আমাদেরকে নিয়ে সেই স্বপ্নটা নেই, তাও টেনশন নেওয়ার দরকার নেই, কারণ আমাদের পিছনে স্মার্ট ভ্যালু আছে, আর হাজার হাজার ছেলে মেয়ে আছে, আমরাও আমাদের লাইফে সাকসেসফুল হওয়ার স্বপ্ন অবশ্যই দেখতে পারি, আর পূরণ অবশ্যই করতে পারি। ইয়েস অর নো? তার মানে একটা কথা বুঝতে হবে, আমাদের জীবনটা আজকে যখন আমরা মেয়ে, মানে আমার বাবা মার স্বপ্ন একটা, কি স্বপ্ন? আমাদের রিলেটিভ, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পরিবারের একটাই স্বপ্ন, মেয়ে বড় হয়েছে মানে বিয়ে দাও। কি ঠিক বলছি? মেয়ে বড় হয়েছে মানে বিয়ে দাও, পড়াশোনা ভালো খারাপ, দেখতে খারাপ কিচ্ছু দায় আসে না, ওকে বিয়ে দাও, হ্যাঁ কি না? সব কথাই একটা কথা, বিয়ে দাও। যেমন যদি বলা হয় যে আজকে মেয়ে দেখতে সুন্দর, সবার কি বলবে? বিয়ে দিয়ে দাও। মেয়ে দেখতে সুন্দর, কোথায় কি ভালো তার ঠিক নেই, কত ছেলে পিছনে লাগতে পারে, বিয়ে দিয়ে দাও। মেয়ে দেখতে খারাপ, কি বলবে? মেয়ে দেখতে খারাপ, পরে বিয়ে হবে কি তার কোনো ঠিক নেই, সম্বন্ধ আসবে কি ঠিক নেই, যা পাচ্ছ তাই এখন বিয়ে দিতে। মেয়ে লম্বা, এত লম্বা মেয়ে আজকালকার মার্কেটে কেবা বিয়ে করবে, যাকে বাজে রাখতে। মেয়ে বেটে, এত বেটে মেয়ে আজকালকার মার্কেটে খুব চাপ, বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, মেয়ে চুপচাপ, কারোর সাথে বেশ না, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, বিয়ে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। মেয়ে বেশি কথা বলে, মেয়ে বড্ড বেশি ফরওয়ার্ড, পরে আটকাতে পারবে না দাদা, বিয়ে দিয়ে দাও, এখনই সামলে না, হ্যাঁ কি না? প্রত্যেকটা জিনিসে একটাই কথা, বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। কিন্তু তোমাদের কি মনে হয়, আমাদের সবার কি মনে হয়, আজকে বিয়েটাই কি জীবনের সত্যি পূর্ণতা? হ্যাঁ,
আজকে বিয়েটাই কি জীবনের সব হোক সব, কিন্তু একটু তো জায়গা বানানো উচিত। ইয়েস, আজকে যদি বিয়েটাই যদি জীবনের সব হতো তাহলে মাদার টেরেসার জন্ম হতো না। ইয়েস, আজকে যদি বিয়েটাই সব হতো তাহলে ভগিনী নিবেদিতার মতো মানুষের জন্ম হতো না, হ্যাঁ কি না? বিয়েটাই শুধুমাত্র জীবনের টার্গেট হতে পারে না। আগে বড় জায়গা বানাও, সাকসেসফুল হও, তারপরে যা হবে সব দেখা যাবে, হ্যাঁ কি না? আজকে আমরা আমাদের মাকে দেখেছি, আজকে আমরা যখন জন্মাই, একটা কন্যা সন্তান যখন পৃথিবীতে জন্মায়, তুমি দেখবে ওর পুরো পরিবারের পিকচারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায় কি যায় না? একটা মেয়ে যেই জানতে পেরেছে তোমার মেয়ে হয়েছে, শাশুড়ি মার মুখ বাংলার 5 হয়ে যায়। হ্যাঁ, বৌমার সাথে আর কথা বলে না, কারণ বৌমা এমনই একটা বৌমা, একটা পুত্র সন্তানের জন্ম দিতে পারলো না। কি হয় কি হয় না? হাজবেন্ড তার ওয়াইফের সাথে কথা বলে না, কেন? যে একটা মেয়ে জন্ম দিলে, একটা ছেলে জন্ম দিতে পারলে না, একটা ছেলে বলে আমাদের কত সুবিধা হতো, হ্যাঁ কিনা? মেয়ে মানে তো খরচা, মেয়ে মানে তো ঝামেলা, একটা মেয়ে জন্ম, সারা পরিবার ওই মানুষটার বিরোধী হয়ে যায়, হ্যাঁ কিনা? পৃথিবীতে সবাই সম্মান পায়, শুধু একটা মানুষ সারা জীবন অবহেলায় কাটিয়েছে, সেটা শুধুমাত্র আমাদের মা। যখন খাবারে নুন হয়নি সেটাও মায়ের দোষ, পরিবারে কারোর কোনো প্রবলেম হয়েছে সেটাও মায়ের দোষ, আজকে তা বাবার রাগ হলে সেটাও দিয়ে দেয় মায়ের উপরে, আজকে শ্বশুর শাশুড়ির প্রবলেম হলে সেটাও দিয়ে দেয় বৌমার উপরে, হ্যাঁ কি না? আজকে কি আমরা চাই আমাদের মা কাকিমারা যেভাবে জিন্দগি কাটাচ্ছে আমরাও সেম জিন্দগিটা কাটাই? কি মনে হয়? বলছে কোনোদিনই না। হ্যাঁ, কোনোদিনই না। কিন্তু পৃথিবীর সবাই তোমাকে অবহেলা করলো, ওই মাই কিন্তু আমাকে কোলে নিয়ে বসে থাকে। হ্যাঁ, পৃথিবীর সবাই তোমার খোঁজ না নিল, ওই মাই কিন্তু একবার হলেও কিন্তু তোমার কান্না দেখে বুঝে তোমার খিদে পেয়েছে কি পেয়ে না। হ্যাঁ, ওই মাই কিন্তু জানে যে সবাই আমার বিরুদ্ধে থাকুক, কোনো চাপ নেই, কিন্তু ওই মাই জানে যে আজকে যে মেয়েটাকে আমি বড় করছি ওই মেয়েটাই হয়তো আগামী যুগে বড় হবে আর অ্যাটলিস্ট আমার মানটা রাখবে, হয়তো জীবনে এমন কিছু করবে, হয়তো নিজের মানটা রাখবে, হতে পারে আমার মতন জীবনও কাটাবে না, হয়তো জীবনে অনেক বড় কিছু করবে। ওই স্বপ্নটা হয়তো কোনোদিন আমাদের মা দেখেছিল বলে আজকে হয়তো আমরা স্মার্ট বই প্ল্যাটফর্মে চলে এসেছি। আজকে আমাদের একটা কথা বুঝতে হবে, হ্যাঁ, আমাদের মায়ের স্বপ্নটা পূরণ করাটা খুব দরকার। আজকে তুমি দেখো, আজকে প্রত্যেকটা নিয়ত ভাইকে যেটা দেওয়া হয় একটা মেয়েকে যেটা দেওয়া হয়, হ্যাঁ, বাড়িতে সবাই মনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছে, সবাই আছে, আমার মা নেই। কেন? মা চা বানাতে যাবে। মায়ের কাজ হলো চা বানানো। কি পরিবারে অত বড় বড় কথায় তোমাকে থাকার দরকার নেই, তুমি চা বানাতে যাও, হ্যাঁ কি না? আমরাও যেন আমাদের জীবনটা চা বানিয়ে শেষ না করে দিই। আমরা স্মার্ট ভ্যালু পেয়েছি, হ্যাঁ, স্মার্ট ভ্যালু পেতাম না কোনো ব্যাপার ছিল না, আমরা স্মার্ট ভ্যালু পেয়েছি, আমরা স্মার্ট ভ্যালু পেয়েছি, তার মানে দিদি আমরা চাইলেও আজকে অনেক বড় কিছু করতে পারি। আজকে একটা মেয়ে, আজকে ওই দাঙ্গাল মুভিতে মহাবীর ফোড়ার একটা কথা বলেছিল, মেয়েরা ছড়ি ছোড়ে সে কম হে কিয়া। কি বলছে? মেয়েরা ছড়ি ছোড়ে সে কম হে কিয়া। আজকে স্মার্ট ভ্যালু করতে করতে আমাদের একটা কথা খুব মনে পড়ে, স্মার্ট ভ্যালু কা ছড়ি ছোড়ে সে কম হে কিয়া। হ্যাঁ, আজকে প্রত্যেকটা একটা মেয়ে স্মার্ট হয়ে একটা মেয়ে লিডার বাইরে মাঠের ছেলের থেকেও বেটার কিছু করতে পারি। আজকে শুধুমাত্র মেয়েদের কথা বলবো, আজকে এখানে অনেক ছেলে আছে, আমার ভাইয়ের বয়সী প্রচুর ছেলে মেয়েরা আছে। আজকে যে স্বাধীনতা মেয়েরা পায় না সেই স্বাধীনতা কিন্তু একটা ছেলে পায়, রাতের বেলা বন্ধুর সঙ্গে আড্ডা মারতে পারে, আজকে নাইট ক্লাবে গিয়ে সারা রাত মজা মস্তি করে ভোরবেলায় বাড়ি আসতে পারে। আর এটাকে যদি মনে করি দিদি স্বাধীনতা, একদমই না, একদমই না। কারণ ছোটবেলা থেকে বাবাকে বলেছি, বাবা স্কুলে যাই একটা সাইকেল নেই, একটা সাইকেল কিনে দাও। হ্যাঁ, বাবা একটা কথা বলেছে, টাকা নেই, কিছু করার নেই, হেঁটে হেঁটে যাও, সেই সাইকেল দিয়েছে কে? গভর্নমেন্ট। ইয়েস, আজকে যখন একটা ফোন দিয়েছিল বাবা বলছে টাকা নেই, সেই ফোনকে দিয়েছে গভর্নমেন্ট, ঠিক না? তাহলে কোথায় স্বাধীন আমরা? আজকে আমরা যখন দেখেছিলাম যে আজকে আমরা সুন্দর সুন্দর কাঁচের ঘরে সুন্দর সুন্দর ড্রেস, হ্যাঁ, মন চাইছে গিয়ে পরে নিয়ে চলে আসি, হ্যাঁ কি না? তাও পারছি না, কেন? কারণ আমাদের কোথায় স্বাধীন, হ্যাঁ কি না? আজকে আমি ভালোবাসার বিরুদ্ধে না, কিন্তু আজকালকার 16 বছর 18 বছর ছেলেমেয়েরা প্রেম করে ভালোবাসা করে যখন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, পায়ে চটিয়ে ছেঁড়া জিন্স পরে যায়, আর তার বান্ধবী একবার হলো আমাকে ওপর থেকে নিচ করে, তাহলে কোথায় আমি স্বাধীন, হ্যাঁ কি না? আজকে যখন মায়ের শরীর খারাপ হয় 5,000 টাকা ধরিয়ে দিয়ে তো বলতে পারি না যে মা তুমি চিকিৎসাটা করাও, তাহলে কোথায় আমরা স্বাধীন? আজকে আমার বাবা যখন শরীর খারাপে উঠতে পারে না, কাজে যেতে পারে না, বাবাকে আমি এইটুখানি কথা বলতে পারি না যে বাবা তোমাকে কাজে যেতে হবে না, আমি আছি, তাহলে কোথায় আমরা স্বাধীন?
তাহলে আজকে স্মার্ট ভ্যালু পেয়েছি দিদি, আজকে চাইলে আমার 14 পুরুষ যেটা করতে পারিনি আমি সেটা করে দেখাতে পারি। রিক্সাওয়ালার ছেলে যদি মার্সিডিজ বেঞ্চ কিনতে পারে তাহলে আমিও সেটা পুরো করতে পারি। আজকে শুধু মা একদিন কাঁদে, মা একদিন কাঁদে কেন? ছেলে ভাত খায় না বলে। আর মা আরেকদিনও কাঁদে যেদিন ছেলে ভাত দেয় না বলে। হ্যাঁ, আমরা যেন ওই রকম সন্তান না হয়ে যায়, যাতে আমার মাকে দুটো ভাতের জন্য রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হতো, আমার মাকে দুটো ভাতের জন্য লোকের বাড়িতে কাজ করতে হতে পারে। নিজের জীবনের স্মার্ট ভ্যালুটা পেয়েছে দিদি, নিজের জীবনকে এমন ভাবে গড়তে পারবো আমার মা যেন গর্ব করে বলতে পারে আমার সন্তান পৃথিবীর বেস্ট সন্তান, আমার মা যেন নিজেকে রত্ন গর্ব মনে করতে পারে। তার জন্য আজকে আমাকে স্মার্ট ভ্যালুটা খাটিয়ে করতে হবে। আজকে আমার মাও দুঃখ পায়, আজকে শুধু মেয়ে বলে না, আজকে ছেলেদের, আজকে আমাদের মাও দুঃখ পায়। আজকে যখন পাশের বাড়ির একটা দাদা প্রথম মাসের ইনকামটা করে এনে মায়ের হাতে তুলে দেয়, মাকে একটা সোনার গয়না বানিয়ে দেয়, তখন ওই পাশের বাড়ির কাকিমা যখন আমার মায়ের কাছে এসে গল্পটা করে তখন আমার মায়েরও কষ্ট হয়। প্রকাশ হয়তো করে না কিন্তু আমার মায়েরও কষ্ট হয়, আমার মাও কিন্তু কাঁদে, কিন্তু মুখে একটা মিষ্টি স্মাইল দিয়ে কি বলে, দিদি খুব ভালো হয়েছে, নাকি না? আর মনে মনে একটা কথা বলে আমারও ছেলে আছে, সেও আমার জন্য কিছু করে দেখাবে, হ্যাঁ কি না? আর আজকে আমরা স্মার্ট ভ্যালু করে পেয়ে গেছি, আজকে কিছু করে দেখানোর টাইম চলে এসছে, পারবো কি বলে? কিন্তু আমি তারপরেও লাস্ট একটা কথা বলতে চাই, আমি 2 মিনিট টাইম নিয়ে একটা কথা বলতে চাই। তারপরেও যেহেতু ইয়াং জেনারেশন, আমি জানি না এটা কতটা বলা উচিত হবে, কিন্তু তারপর আমি অনেক ইয়াং জেনারেশন আমাদের টিমে অনেক ছেলেমেয়েকে দেখেছি ছোট্ট ছোট্ট বয়সে স্বপ্ন নেই, ড্রিম নেই, সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা নেই, শুধু কি করে বাবা মা এত কষ্ট করে সেটা দেখো না, বাবা মা রক্ত জল করে আমাদেরকে বড় করে, শুধু আমরা জীবনে কিছু করবো এই ইঙ্গিতটা নিয়ে। কিন্তু তারপর আমি অনেক ছেলেমেয়েকে দেখেছি কন্টিনিউ লেভেলের ফালতু জিনিস, বন্ধু বান্ধবী, প্রেম ভালোবাসা করে থাকে। আমি লাস্ট একটা কথা বলতে চাই, লাস্ট একটা গল্প শেয়ার করতে চাই। আজকে আমাদের এটা ফিল করে যাওয়া উচিত, আজকে স্মার্ট ভ্যালু যদি ট্রেনিংটা নিতে এসে ট্রেনিংটা শুধু এমনি নিয়ে চলে যেতে হবে না, একটু ফিল করে যেতে হবে। একটা গল্প শেয়ার করবো, আছি আমরা? আজকে এটা আমাদের প্রত্যেকের সঙ্গে হয়। আজকে একটা পার্সেন, একদিন কি হয়, একটা ছোট্ট পরিবার ছিল, যে পরিবারে 3 জন মেম্বার ছিল, বাবা মা আর তার একটা বাচ্চা। আর যখন বাবা মা আর তার একটা বাচ্চা ছিল, একটা ছোট্ট মেয়ে ছিল, তখন কন্টিনিউ লেভেলে ওই বাচ্চাটা খুব কি বলবো, অনেক বড় বড় চাহিদা, কিন্তু বাবা মাটা পূরণ করতে পারতো না। কিন্তু ওর মা, এটা আমাদের সবার লাইফের সঙ্গে সম্পর্ক, কিন্তু ওর মা ওকে বকা দিল, ওর বাবা ওকে একটা কথা বলতো যে মা আমরা তো গরিব, কিন্তু অসুবিধা নেই, তুই আমার প্রাণের থেকেও প্রিয়, তুই যা চাইবি তোকে আমি তাই দেবো, যতটা আমার সমর্থ ততটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এইভাবে মেয়েটা বড় হতে দেবে, মেয়েটা এখন 5 বছর বয়স। আর যখন 5 বছর বয়স হয়, বাবার ইচ্ছা হয় যে আমার মেয়ের জন্য একটা ছোট্ট জন্মদিন করবো, তো মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে যায় বাজারে। আর বাজারে যাওয়ার পরে ওই বাচ্চাটা একটা জিনিস দেখতে পায়, সেটা একটা সুন্দর জামা, কাঁচের ঘরের মধ্যে একটা সুন্দর জামা। আর সুন্দর জামাটা দেখার পরে ওই বাচ্চাটার বাবাকে আবদার করতে থাকে, বাবা আজকে তো আমার জন্মদিন, আজকে তুমি বলেছিলে আমাকে যা চাইবে তাই দেবে, এই জামাটা আমার প্রয়োজন। আর এই কথাটা যখন বলে তখন ওর মা প্রচন্ড রাগ করে বলে যে তোমাকে এত দামি জামা নিতে হবে না, চুপচাপ বাড়ি চলো, যা হবে তাই করো। আর এইটা বলে যখন চলে যায় বাচ্চার মাটা, তখন বাবাটা বলে ঠিক আছে তোমরা যাও, আমরা একটু পরে আসছি। আর ঠিক সন্ধ্যাবেলা যখন একটা অনুষ্ঠান মতন করে, তখন ওর বাবা একটা হাতে একটা গিফটের বক্স নিয়ে ঢোকে। আর গিফটের বক্স নিয়ে ঢোকার পরে ওই বাচ্চারা আগ্রহের সঙ্গে গিফটটা খুলে দেখে সেই জামাটা, যে জামাটা সকালবেলা বাজারে পছন্দ করেছে। আর এটা দেখে ও খুব আনন্দ পায়, বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা ইউ আর দ্য বেস্ট বাবা, তুমি আমার খুব প্রিয় বাবা। আর এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে বাচ্চারা কন্টিনিউ লেভেলে স্কুল করতে করতে তখন মাধ্যমিক দেয়। আর মাধ্যমিক দেওয়ার পরে মাধ্যমিকও ভালো র্যাঙ্ক করে, ভালো মার্কস পায়। আর বাবার স্বপ্ন হয় মেয়ে এত ভালো পড়াশোনা করতে পারে, মেয়েকে আরো জীবনে অনেক বড় করাবো। তখন মেয়েকে জিজ্ঞাসা করে মা তুমি কি হতে চাও, আমাকে বলো মন খুলে। তখন বাবাকে ওর মেয়েটা বলছে বাবা আমি ডাক্তার হতে চাই। তখন বাবা মেয়েটার কথা শুনে ভাবছে ডাক্তার হতে অনেক খরচ, তবে তুমি চেয়েছো যখন আমি করবোই, যে কোনো প্রকার হোক কষ্ট করে হোক করবো। মেয়েটাকে সায়েন্সে ভর্তি করায়, মেয়েটার কলেজ কমপ্লিট হয়, এমএসসি করে, বিএসসি করে, এমএসসি করে, এমবিবিএসও ভর্তি হয়ে যায় ডক্টর হওয়ার জন্য। কন্টিনিউ লেভেলে বাবাটা যেখান থেকে পারছো কন্টিনিউ পড়াশোনা খরচাটা করতো। আর পড়াশোনার খরচাটা করতে করতে
একটা টাইম আছে যখন ওর MBA করছে, লাস্ট পার্ট থাকে, মানে ফাইনাল ইয়ার থাকে, আর তখন অনেকগুলো অ্যামাউন্ট একসাথে ওকে কলেজে জমা দিতে হবে। ওর বাবাকে একটা কথা বললো, বাবা বাবা আমার তো কলেজে ফিস দিতে হবে, এই পরীক্ষা না দিতে পারলে আমার তো ডক্টর হওয়ার স্বপ্নটা পূরণ হবে না। বাবা বলছে তোমার কোনো চিন্তা করতে না, তোমার বাবা এখনো বেঁচে আছে, আমি তোমার জন্য জোগাড় করব। বাবা ঠিক যথাসময়ে টাকাগুলো জমা দিয়ে দেয়, আর মেয়েটা MBBSও কমপ্লিট করে, মেয়েটা ডাক্তারও হয়ে যায়। আর ডাক্তার হয়ে যাওয়ার পরে কন্টিনিউ লেভেলে 2 মাস 4 মাস 6 মাস ও কাজও করে। আর কাজ করতে করতে একদিন হঠাৎ করে বে টাইমে একদিন হসপিটাল থেকে বাড়ি আসে, আর বাড়ি এসে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। আর দরজাটা বন্ধ করার পরে কন্টিনিউ লেভেলের বাবা ডাকাডাকি করছে যে কি হলো, মেয়ে তো এরকম কখনো করে না। আর এই কথাটা মা বলো, ছাড়ো না, হয়তো কোনো প্রবলেম হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। বাবাও মাটার কথা শুনে চুপ করে গেল। কিন্তু কথাটা হচ্ছে দুপুর থেকে বিকাল হলো, বিকাল থেকে রাত হলো, কিন্তু বাচ্চাটা মেয়েটা দরজা খুলছে না। আর এই কথাটা বাবার মনে একটা ভয়ের সঞ্চার করে যে মেয়ে কেন দরজা খুলছে না। আর যখনই ওই বাবাটা দরজাটা খুললো অনেক কষ্টে, সারা না পেয়ে, তখন দরজাটা ভেঙে দিল। আর ভেঙে গিয়ে দেখলো যে মেয়েটা বিছানার উপর সেরকম শুয়ে আছে, আর তার হাতের নাড়টা কাটা, আর রক্তে পুরো মেঝেটা ভেসে যাচ্ছে। ওর বাবার তখন কাঁদতে কাঁদতে বলছে যে মা তুমি এটা কি করেছো? তখন ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সে আজকে আমাকে ভালোবাসে না, এ জীবন আমার বৃথা, এ জীবন আমি রাখতে চাই না, তাই আমি দুনিয়া ছেড়ে চলে যেতে চাই। আর এই কথাটা শোনার পর তার বাবা কাঁদতে কাঁদতে বলছে যে মা এই যে আজকে রক্তটা মেঝে পড়ে আছে, এটা তোমার রক্ত না, তোমার মাও হয়তো কোনদিন জানে না, আমি তোমাকে যত পড়াশোনা করাতাম, আমার নিজের রক্ত বিক্রি করে পড়াশোনা করাতাম, আজকে তুমি তার কি মূল্য দিলে? আজকে আমাকে একটা কথা বুঝতে হবে, আমাদের গার্জেনরাও ঠিক সেমটাই করে, হয়তো রক্ত বিক্রি করে না, কিন্তু রক্ত জলটা করে। হ্যাঁ, শুধু আমাদের জীবনটাকে উন্নতি করার জন্য, আমাদের জীবনটাকে ডেভেলপ করার জন্য। ইয়েস, তাহলে বাবা মার এই ইমোশনটা বুঝতে হবে। পারবো সবাই? শুধু হাসি মজা করে চলে যেতে হবে না, বুঝতে হবে। আর রইল পরে এখানে তো বড় বড় গাইডলাইন্স আছে, সিনিয়ররা আছে, শুধু কি করতে হবে, তাদের হাতটা ধরতে হবে আর জীবনে আগে বাড়তে হবে। পারবো? একদম কনফার্ম? হ্যাঁ, তো চলো আজকের মধ্যে টাটা, যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম।